প্রস্তুতি শেষ, কাউন্টডাউন শুরু। রাত পোহালেই রাজ্যে শুরু হতে চলেছে ২৬-এর হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ। বৃহস্পতিবার রাজ্যের ১৬ জেলার ১৫২টি বিধানসভা আসনে ভোট গ্রহণ হবে। ভোটের লাইনে দাঁড়াবেন ৩.৫ কোটির বেশি ভোটার। আর এই ভোট ঘিরেই নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। এবারের বিধানসভা ভোটে এমন অনেক কিছু হচ্ছে যা এর আগে কখনো দেখেননি পশ্চিমবঙ্গবাসী। ভোটের প্রায় ১ মাস আগেই রাজ্যে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। মাছিও যাতে গলতে না পারে এমন সুরক্ষা ব্যবস্থা করেছে কমিশন। কি নেই তাতে? সাধারণত জম্মু কাশ্মীরে ফোর্সের যে সাঁজোয়া গাড়ি দেখা যায়, সেই ধরনের বুলেট প্রুফ গাড়ি ঘুরছে বাংলার অলিগলিতে। পাশাপাশি রয়েছে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশন সূত্রে দাবি, প্রথম দফার ভোটে মোতায়েন থাকবে ২৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সংখ্যা হিসেবে ধরলে প্রায় ২.৫ লক্ষ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান গত ১ মাস ধরে কার্যত কলকাতা ও জেলায় জেলায় নিয়মিত টহল দিতে দেখা গেছে তাদের। শুধু রাফাল বিমান ছাড়া সব নামিয়েছে, যুদ্ধের যা সাজোয়া গাড়ি, বুঝতে পারছেন? এরা কি, এদের মাথায় বিষবৃক্ষ যদি না থাকে, এত ভয় কিসের মানুষকে? তুমি যুদ্ধের সাজোয়া গাড়ি নামিয়েছো, তুমি মিলিটারিদের নিয়েও মিটিং করেছো, ওদের আমরা রেসপেক্ট করি। বিএসএফ কে নামিয়েছো, সিআরপিএফ কে নামিয়েছো, সিএপিএফ কে নামিয়েছো, কাকে নামাওনি? সাজোয়া গাড়ি নিয়ে এসছো, কেন গুলি চালাবে? কি করবে? মানুষ হত্যা করবে? ভোটটা হচ্ছে গণতন্ত্রের উৎসব, ভোটটা মৃত্যুর জায়গা নয়। अभी तृणमूल के गुंडे कॉलोनी कॉलोनी जाकर, बड़े बड़े फ्लैट्स में जाकर कहते हैं निकलना मत, 29 तारीख को तकलीफ होगी। मैं आज टीएमसी के गुंडों को कहकर जाता हूं, 29 तारीख को निकलना मत, वरना गुंडों को तकलीफ आए। 4 तारीख के बाद गुंडों को उल्टा लटका कर सीधा करने का काम भारतीय जनता पार्टी। ইতিমধ্যে রাজ্যে এসে বৈঠক করেছেন বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি সহ অন্যান্য বাহিনীর ডিজিরা। ঠিক করে দেওয়া হয়েছে ফোর্স ডেপ্লয়মেন্টের এসওপি। নজিরবিহীন এই ভোট প্রক্রিয়ায় একাধিক পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন। বুথের চারপাশে ১০০ মিটার বৃত্তাকারে চক বা রং দিয়ে ঘিরে দেওয়া হবে। এই অংশে ভোটার ছাড়া অন্য কারো প্রবেশাধিকার থাকবে না। ভোট কেন্দ্রের দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ভোট কেন্দ্রগুলিতে কিভাবে ফোর্স ডেপ্লয়মেন্ট করা হবে তাও চূড়ান্ত। সাধারণত কেন্দ্রীয় বাহিনীর এক সেকশনে ৮ জন জওয়ান থাকেন। সূত্রের খবর, এবছর ভোট কেন্দ্র পিছু থাকবে অন্তত হাফ সেকশন কেন্দ্রীয় বাহিনী, অর্থাৎ ৪ জন জওয়ান। যে ভোট কেন্দ্রে ২টি বুথ থাকবে, সেখানে ৬ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবে। ৩ থেকে ৪টি বুথের ভোট কেন্দ্রে এক সেকশন অর্থাৎ ৮ জন জওয়ান মোতায়েন থাকবেন। ৫ থেকে ৬টি বুথের ক্ষেত্রে ২ সেকশন অর্থাৎ ১৬ জন জওয়ান থাকবেন। ২৪ জন জওয়ান থাকবেন ৭ থেকে ৮টি বুথের ভোট কেন্দ্রগুলিতে। এরকম সর্বাধিক ৫ সেকশন অর্থাৎ ৪০ জন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে মোতায়েন করা হবে ভোট কেন্দ্রে। ১০ থেকে ১২টি ভোট কেন্দ্র পিছু থাকবে একটি কেন্দ্রীয় বাহিনীর কিউআরটি। থানা পিছু আরটি মোবাইল ও এইচআরএফএস ভ্যান থাকবে। নির্বাচন কমিশন সূত্রে খবর, বুথের বাইরে ভোটারদের লাইন সামলাবে পুলিশ। নিজের মতো কাজ করবে কেন্দ্রীয় বাহিনী, পুলিশ শুধুমাত্র গাইড করবে। কোথাও গন্ডগোলের খবর পেলে জওয়ানরা যাতে অলি গলিতে পৌঁছে যেতে পারেন, তার জন্য তাদেরকে মোটর বাইক দেওয়া হবে। পুরো পরিস্থিতির ওপর নজর রাখবেন কেন্দ্রীয় পুলিশ পর্যবেক্ষকরা। যে পোলিং বুথ আছে 100 মিটার ভিতর শুধু কেন্দ্রীয় বাহিনীর রোল থাকবে। 100 মিটার ভিতর কেউ ঢুকতে পারবে না। 100 মিটার ভিতর একটা লাইন থাকবে, যেখানে পেন্ট থেকে হবে, চক থেকে হবে, কোনো লোক ভিতরে ঢুকতে পারবে না সিএপিএফ পারমিশন ছাড়া। রাজ্য পুলিশের ভূমিকা স্যার, রাজ্য পুলিশ কোথায় থাকে? রাজ্য পুলিশ তো থাকছেই, রাজ্য পুলিশ তো সব আছে, লড়টা দেখছে, রাজ্য পুলিশ যে বাইরে আছে। শুধু রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী নয়, ভোটের আয়োজন, অবজারভার নিয়োগ, নজরদারি, বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা, সবকিছুতেই এবারের ভোট অন্যরকম। এবারের ভোটে সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ এবং গ্রিন পুলিশের কোনো ভূমিকা থাকছে না। নির্বাচনের কোনো প্রক্রিয়ার সঙ্গে তাদের যুক্ত করা যাবে না বলে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ভোটের ৩ দিন আগে থেকেই তাদের রিজার্ভে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ অথবা গ্রিন পুলিশরা সাদা পোশাকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন।
এর পাশাপাশি নজিরবিহীনভাবে ভোটের অনেক আগে প্রায় রাজ্য জুড়ে মদের দোকান বন্ধ রাখার সময়সীমা বাড়িয়ে দিয়েছে প্রশাসন। অন্যবার ভোটের দুদিন অর্থাৎ 48 ঘন্টা আগে থেকে মদের দোকান বন্ধ রাখা হয়, কিন্তু এবার সেই সময়সীমা বাড়িয়ে 96 ঘন্টা করে দেওয়া হয়েছে। সোমবার দুপুরের পর থেকেই কলকাতা সহ রাজ্যের জেলাগুলিতে আচমকা বন্ধ করে দেওয়া হয় মদের দোকান। নির্বাচন কমিশনের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে 48 ঘন্টা আগে মদের দোকান বন্ধ করার কথা বলা হলেও এই রাজ্যে এত আগে থেকে মদের দোকান বন্ধ করা হলো কেন, নানা মহলে প্রশ্ন ওঠে। কিন্তু জেলা শাসক ও কলকাতার পুলিশ কমিশনারকে রাজ্যের আবগারি দপ্তরে কমিশনারের পাঠানো নির্দেশিকায় বলা হয়, বিভিন্ন নজরদারি রিপোর্টে দেখা যাচ্ছে যে হঠাৎ করে রাজ্যে মদের বিক্রিতে একটা অস্বাভাবিক বৃদ্ধি দেখা গেছে। এই অবস্থায় বর্তমান পরিস্থিতির গুরুত্ব অনুযায়ী মদের দোকানগুলি বন্ধ রাখার সময়সীমা 96 ঘন্টা পর্যন্ত বৃদ্ধি করা প্রয়োজন। এই পরিস্থিতিতে গোটা রাজ্য জুড়ে প্রথম ও দ্বিতীয় দুটি দফার ক্ষেত্রে 20 থেকে 23 এপ্রিল এবং 25 এপ্রিল সন্ধে 6টা থেকে 29 এপ্রিল পর্যন্ত মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি 4 মে ভোটের ফল ঘোষণার দিনও বন্ধ থাকবে মদের দোকান। যদিও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আবার এ নিয়ে কিছুটা অন্য কথা বলেন। ইসিআই গাইডলাইন যেটা আছে 48 আওয়ার্স ওটাই আছে। এটা যে সার্কুলার বের করেছেন এক্সাইজ ডিপার্টমেন্ট, ওদেরকে আপনি জিজ্ঞাসা করবেন, আমিও জিজ্ঞাসা করবো যে এটা কেন করলেন উনি, যেখানে ভোট নেই সেটা যেটা জিজ্ঞাসা করে নেবেন এক্সাইজ কমিশনারকে। আমি শুনলাম, আমিও জিজ্ঞাসা করে নেবো। আমরা যে ইসিআই গাইডলাইন বাইরে কাকে কিছু বলিনি, যেটা আছে না আমাদের পরামর্শ নেওয়া হয়েছে, না আমাদের অ্যাপ্রুভাল নেওয়া হয়েছে। বৃহস্পতিবারের প্রথম দফার ভোটের আগে দিকে দিকে সাজো সাজো রব, মুখে মুখে শুধুই ভোটের কথা। সবার লক্ষ্য একটাই, ভোটে প্রতিপক্ষকে পরাস্ত করা। समय आ गया है, मां माटी और मानुष का नारा लेकर संतरास की राजनीति करने वाली ममता बनर्जी को हटाने का। এসো খেলবে, এসো, সাহস থাকলে খেলো, আর না থাকলে লেজ গুটিয়ে পালাও। চলছে নানা হিসেব, নানা জল্পনা। এসআইআর এর নামবাদের কি প্রভাব ভোটে পড়বে তা নিয়েও আলোচনা চলছে নানা মহলে। কারণ এ রাজ্যের এমন একাধিক বিধানসভা কেন্দ্র রয়েছে যেখানে তৃণমূল 2021 সালে যত ব্যবধানে জিতেছিল, এসআইআর এ সেই কেন্দ্রে তার চেয়ে বেশি নাম বাদ গেছে। ছোটবেলায় স্কুলে অনেকের কাছে আতঙ্কের আরেকটা নাম ছিল অঙ্ক। বিধানসভা ভোটের মুখে এই অঙ্কই কি এবার তৃণমূলের কাছে উদ্বেগের আরেকটা নাম হয়ে উঠছে? কারণ পরিসংখ্যান বলছে 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল যে 215টা আসনে জয়ী হয়েছিল, তাদের মধ্যে অন্তত 75টা আসনে তৃণমূলের জয়ের ব্যবধানের থেকে এসআইআরে বাদ যাওয়া নামের সংখ্যা বেশি। ভোটের আগে এটা কি তৃণমূলকে চিন্তায় রাখছে? দেখুন, কি হবে তার একমাত্র উত্তর কোনো স্টুডিও থেকে পাওয়া যাবে না, পাওয়া যাবে 4 মে ফল প্রকাশের পর। কিন্তু আপনারা জানেন, নির্বাচন কমিশনের এসআইআর সংক্রান্ত তথ্য ভাণ্ডার থেকে একেবারে বিধানসভা ধরে ধরে কোথায় কোথায় তৃণমূলের জয়ের ব্যবধান এসআইআরে বাদ যাওয়া নামের থেকে কম, বা বিজেপির জয়ের ব্যবধান এসআইআরে বাদ যাওয়া নামের থেকে কম, সেই আসনগুলোর ফিগার আপনাদের সামনে আমি বিভিন্ন পর্বে রাখি। আজও জেলা এবং বিধানসভা বাড়ি কিছু তথ্য আপনাদের সামনে রাখবো। আমি দ্রুত একবার ভিডিও ওয়ালে গিয়ে কয়েকটা কেন্দ্র দেখে নিই। আজকে দফায় দফায় এটাই আসবো। কোচবিহার জেলার মেকলিগঞ্জ কেন্দ্র 2021-এ তৃণমূলের জয়ের ব্যবধান ছিল 14,685। এসআইআরে নাম বাদ গেছে 19,616 জনে। সেটাই একই কোচবিহার জেলার 2021-এ তৃণমূলের জয়ের ব্যবধান ছিল 10,112, আর এসআইআরে নাম বাদ গেছে 36,463। পরের প্লেট জলপাইগুড়ি কেন্দ্র, জলপাইগুড়ি জেলার 2021-এ তৃণমূলের জয়ের ব্যবধান ছিল মাত্র 941, আর সেখানে এসআইআরে নাম বাদ গেছে 20,279 জনের। পরের কেন্দ্র জলপাইগুড়ি জেলারই রাজগঞ্জে 2021-এ তৃণমূলের জয়ের ব্যবধান ছিল 15,773, সেখানে এসআইআরে নাম বাদ গেছে এই বছর 26,760 জনের। আবার এমন একাধিক বিধানসভা কেন্দ্র রয়েছে যেখানে 2021 সালে বিজেপি প্রার্থী যত মার্জিনে জিতেছিলেন, এবার এসআইআরে তার থেকে বেশি সংখ্যক নাম বাদ গেছে। যেমন কোচবিহার উত্তর কেন্দ্রে বিজেপি 2021 সালে জিতেছিল 14,615 ভোটে, এবার এসআইআরে এই কেন্দ্রে 35,609 জনের নাম বাদ গেছে।
কোচবিহার দক্ষিণ কেন্দ্রে 2021 সালে বিজেপির জয়ের মার্জিন ছিল 4,931। এবার এসআইআরে এই কেন্দ্রে 34,290 জনের নাম বাদ পড়েছে। 2021 সালে কোচবিহারের শীতলকুচি কেন্দ্রে বিজেপি প্রার্থী 17,815 ভোটে জিতেছিলেন। এবার এই কেন্দ্রে 26,935 জনের নাম বাদ পড়েছে এসআইআরে। জলপাইগুড়ি ধূপগুড়ি কেন্দ্রে 2021 সালে বিজেপির জয়ের মার্জিন ছিল 4,355। এসআইআরে এই কেন্দ্রে 18,337 জনের নাম বাদ পড়েছে। পরের কেন্দ্র মাল, জলপাইগুড়ি জেলার, যেখানে তৃণমূলের জয়ের ব্যবধান 2021-এ ছিল 5,465, আর 2026-এর এসআইআরে নাম বাদ গেছে 30,104 জনে। দক্ষিণ দিনাজপুরের কুশমুন্ডিতে আসবো। কুশমুন্ডিতে 21-এ তৃণমূলের জয়ের ব্যবধান ছিল 12,584, আর সেখানে এসআইআরে নাম বাদ গেছে 28,449 জনে। দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে জয়ের ব্যবধান ছিল 22,672, আর এসআইআরে নাম বাদ গেছে 30,316 জনে। পরের কেন্দ্র মালদা জেলার বৈষ্ণবনগর কেন্দ্রে তৃণমূলের জয়ের ব্যবধান ছিল সামান্য 2,471, আর এসআইআরে নাম বাদ গেছে 35,870 জনে। ময়নাগুড়ি কেন্দ্রে 2021 সালে বিজেপি প্রার্থী জিতেছিলেন 11,911 ভোটের ব্যবধানে। এই কেন্দ্রে 19,953 জনের নাম বাদ পড়েছে এসআইআরে। ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রে 2021 সালে বিজেপি জিতেছিল 27,593 ভোটে। এবার এসআইআরে এই কেন্দ্রে 61,852 জনের নাম বাদ পড়েছে। নাগরাকাটা কেন্দ্রে 2021 সালে বিজেপির জয়ের ব্যবধান ছিল 23,475। এবার এসআইআরে এই কেন্দ্রে 23,947 জনের নাম বাদ পড়েছে। 2021 সালে ফাঁসি দেওয়া কেন্দ্রে বিজেপি জিতেছিল 27,711 ভোটে। এসআইআরে এই কেন্দ্রের 37,062 জনের নাম বাদ পড়েছে। মুর্শিদাবাদ জেলার বড়োয়াতে তৃণমূলের জয়ের ব্যবধান ছিল 2,749, আর এসআইআরে নাম বাদ গেছে 14,049 জনে। পূর্ব মেদিনীপুরের পটাশপুরে চলে এলাম। পটাশপুরে তৃণমূলের জয়ের ব্যবধান ছিল 9,994, আর এসআইআরে নাম বাদ গেছে 11,585 জনে। তমলুক পূর্ব মেদিনীপুরের, যেখানে 2021-এ সামান্য জয়ের ব্যবধান ছিল 793টা ভোটে, সেখানে 2026 এসআইআরে নাম বাদ গেছে 8,716। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ কেন্দ্রে 2021 সালে বিজেপি জিতেছিল 21,820 ভোটে। এসআইআরে এই কেন্দ্রের 29,101 জনের নাম বাদ পড়েছে। রায়গঞ্জ কেন্দ্রে 2021 সালে 20,748 ভোটে জিতেছিল বিজেপি। এবার এই কেন্দ্রে 37,529 জনের নাম বাদ পড়েছে এসআইআরে। তপন কেন্দ্রে 2021 সালে বিজেপির জয়ের মার্জিন ছিল 1,650। এবার এই কেন্দ্রে এসআইআরে নাম বাদ পড়েছে 33,558 জনের। গঙ্গারামপুর কেন্দ্রে 2021 সালে বিজেপি প্রার্থী জেতেন 4,592 ভোটে, আর এসআইআরে এই কেন্দ্রের 32,657 জনের নাম বাদ পড়েছে। আবার বলছি, কোনো সিদ্ধান্তে আসবেন না, কিন্তু ফ্যাক্ট ইজ দ্যাট যে এই রকম অনেকগুলো জয়ের ব্যবধান, কোথাও বিজেপি জিতেছে, বেশিরভাগ ক্ষেত্রে তৃণমূল জিতেছে, সেটা কিন্তু এসআইআরে বাদ যাওয়া নাম তার থেকে অনেকটা বেশি। দুটো জিনিস বলতে হবে যে টোটাল রাজ্যের যদি বলি 178টা বিধানসভা কেন্দ্র আছে যেখানে জয় পরাজয়ের মার্জিনের থেকে কিন্তু বেশি নাম বাদ গেছে। এই নাম বাদ যখন গেছে সুমনদা, তখন এই কথাটাও বলতে হবে, এই যে ফিগারটা টোটালটা দেখানো হলো, সেটাতে কিন্তু মৃত ভোটার আছে, স্থানান্তরিত ভোটার আছে, ভেরিফিকেশনের পরে যারা পার্মানেন্টলি ডিলেটেড হয়েছে এখন মানে ওই 63 লাখ ইনক্লুডেড। ফলে আমরা জানি, বারবার এই কথাটা বলি যে এর মধ্যে মৃত ভোটারও আছে, পার্মানেন্টলি স্থানান্তরিত ভোটারও আছে, এবং মানে ভেরিফিকেশনের পরে যাদের নাম বাদ গেছে, যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছে, তারাও কিন্তু এর মধ্যে আছে। একটা কথা আমি বলছি, এখানে একই সঙ্গে হিন্দু ভোটাররাও বাদ গেছে, মাথায় রাখতে হবে। আমি কেন বলছি, কারণ তুমি নদিয়া, উত্তর 24 পরগনা, বিশেষ করে বনগাঁ, এই জায়গাগুলো যদি দেখো, শুধু ধর্ম নয়, ক্লিয়ার করে দেওয়া দরকার, শুধু ধর্ম নয়, যারা বাদ গেছে তারা কোন দলের ভোটার ছিলেন আমরা কিছু জানি না, ধর্ম তো বাদ দাও। ধর্মটা কেন বললাম, তো এর মধ্যে আছে, ফলে এদের সংখ্যাটা মধ্যে যে এক্সাক্ট এসআইআর এ ফলে না বারবার বলি, এটা থেকে কোনো সিদ্ধান্তে আসা যাবে না। যে ম্যাপড ভোটার অনেক, এবার লাস্ট যেটা বলছিলাম যে ম্যাপড ভোটার, বিশেষ করে যে অঞ্চলে বিজেপির পেনিট্রেশন বেশি, সেই ম্যাপড ভোটারের ক্ষেত্রে কিন্তু সেটা বিজেপির এগেইনস্টেও যেতে পারে। এবার এখানে আমি একটা কথা বলি,
এই যে ডেথ ভোটার বা শিফটেড ভোটার, এদের একটা ফলস ভোট তৃণমূল ফেলে দিত, সিপিএম এর সময় সিপিএম ফেলতো। এইটা কিন্তু ম্যাটার করবে। আর এই নির্বাচনে ম্যাটার করবে। আমি আবার বলছি, এটা কার বিরুদ্ধে যাবে কার পক্ষে যাবে কোনো সিদ্ধান্তে আসবেন না, তার কারণ এটা ফিগার, এবং ফিগারকে ফ্যাক্ট হিসেবেই দেখা উচিত। আমি শুভময়দার কাছে আসবো। দেবাশিস দা কিছু বলছি কথা বলি, গোপন কথা, কি বামফ্রন্ট কি ডানফ্রন্ট, কিছু কিছু ক্ষেত্রে 100%-এর বেশি ভোট পড়ে। তিনটের পর থেকে কে ভোট দেয়নি সেটা নজর করে যখন দিতে গিয়ে ক্যালকুলেশন ভুল করে। আমার মনে আছে বামফ্রন্ট আমলে বেলেঘাটা কেন্দ্রে আমরা ফিগার দেখিয়েছিলাম, অনুষ্ঠান করেছিলাম, কিন্তু ফ্যাক্ট ইজ যে একেবারে পরিষ্কার। আমরা দ্বিজেন বাবুর উদাহরণ বারবার দিই, কিন্তু একা দ্বিজেন বাবু নয়, একেবারে খুব স্পষ্ট গত 15 বছরে এই মানে দুপুর 12টা 3টে এবং 3টের পরের ফ্যাক্টর ক্রমশ বড় হয়েছে। কিন্তু এবার আমি শুভময়দার কাছে আসবো, যে এত কিছুর পর এত কিছুর মধ্যে এই এসআইআর এ নাম বাদ যাওয়াটা, এই পরিস্থিতিটা, সেটা ল অ্যান্ড অর্ডার পার্ট হতেই পারে, সেটা এই রাজনৈতিক দলগুলোর প্রতিদ্বন্দ্বিতা এবং টেনশনের অংশ হতে পারে। কত বড় ফ্যাক্টর হবে, কতটা বাড়লো শুভময়দা? হ্যাঁ দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চলরাশি। নির্বাচনে তো প্রচুর ভেরিয়েবল থাকে একদম, এবং তার মধ্যে আমি একটু পরে আসার চেষ্টা করব যেখানে আমাদের সত্যি কাজকর্মগুলো ভেরিয়েবল কিনা। কিন্তু যেভাবে নাম বাদ গেছে তাতে কিন্তু একটা আর্গুমেন্ট, আর এই আর্গুমেন্টের অবশ্যই কেউ বিরোধিতা করতে পারেন, সব জায়গায় জয় পরাজয়ের ব্যবধানের চেয়ে বেশি নাম বাদ গেছে। মোটের ওপর প্রায় 215টি আসনে যেগুলো তৃণমূল জিতেছিলেন তার মধ্যে 75টিতে এই ব্যবধান বেশি, এবং 128টি আসন এরম হয়েছিল, তার মানে অবশ্যই বিজেপিরও এরকম আছে। এবং অবশ্যই যেখানে ধরুন খুব সামান্য ভোটে বিজেপি জিতেছিল সেখানে তো তার চেয়ে বেশি নাম বাদ যাবেই। আমি রিপিট করছি শুভময়দার কথা, সেটা হচ্ছে সরল রৈখিক নয়, যার ফলে এই ডেটা থেকে কেউ ভুলেও ভাববেন না যে যা বাদ গেছে তাদের কোনো দলের পরিচয়, কার ভোটার সেই পরিচয়, ধর্ম পরিচয় তো বাদ দিন, এটা গেস করার চেষ্টা করবেন না, করলেই ভুল হবে। আমি আসবো এই আলোচনায়, তার আগে দ্রুত আরেক সেট। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পূর্ব কেন্দ্র, তৃণমূলের জয়ের ব্যবধান ছিল 9,660, এসআইআরে নাম বাদ গেছে 10,995। পরের কেন্দ্র পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পশ্চিম, জয়ের ব্যবধান ছিল 8,889, সেখানে এসআইআরে নাম বাদ গেছে 13,288। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার কেন্দ্র, সেখানে জয়ের ব্যবধান ছিল 5,406, এসআইআর এর নাম বাদ গেছে 8,666। খুব মজার ফিগার। পূর্ব মেদিনীপুরের মহিষাদলে তৃণমূলের জয়ের ব্যবধান ছিল 2,386, আর সেখানে এসআইআর এর নাম বাদ গেছে 7,895 জনে। মালদার হবিবপুর কেন্দ্রে 2021 সালে বিজেপি জিতেছিল 19,517 ভোটে। এবার এসআইআর এ এই কেন্দ্রে বাদ গেছে 25,595 জনের নাম। গাজল কেন্দ্রে 2021 সালে বিজেপির জয়ের মার্জিন ছিল 1,798। এবার এসআইআর এ এই কেন্দ্রে বাদ পড়েছে 31,230টি নাম। মালদা কেন্দ্রে 2021 সালে বিজেপি জিতেছিল 15,456 ভোটে। এবার এই কেন্দ্রে 31,345 জনের নাম বাদ পড়েছে এসআইআরে। ইংরেজ বাজারে 2021 সালের ভোটে বিজেপি জিতেছিল 20,099 ভোটে। এবার এই কেন্দ্রে 43,809 জনের নাম বাদ গেছে এসআইআরে। দাঁতন পূর্ব মেদিনীপুরের জয়ের ব্যবধান ছিল 623 মাত্র, সেখানে নাম বাদ গেছে 11,926। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা কেন্দ্র, যেখানে জয়ের ব্যবধান ছিল 10,572, আর এসআইআর নাম বাদ গেছে 13,176 জনে। পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর কেন্দ্র, যেখানে তৃণমূলের জয়ের ব্যবধান ছিল 24,397, এসআইআর নাম বাদ গেছে 32,290 জনে। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়, যেখানে তৃণমূলের জয়ের ব্যবধান ছিল 2,416, এসআইআর এর নাম বাদ গেছে 15,987 জনের। মুর্শিদাবাদ কেন্দ্রে 2021 সালে বিজেপি প্রার্থী জিতেছিলেন 2,491 ভোটে। এই কেন্দ্রে এবার এসআইআর এ বাদ পড়েছে 34,226 জনের নাম। বহরমপুর কেন্দ্রে 2021 সালে বিজেপি জিতেছিল 26,852 ভোটে। এই কেন্দ্রে এসআইআর এ বাদ পড়েছে 27,947 জনের নাম। পূর্ব মেদিনীপুরের ময়না কেন্দ্রে 2021 সালে 1,260 ভোটে জিতেছিল বিজেপি। এবার এসআইআর এই কেন্দ্রে বাদ পড়েছে 8,593 জনের নাম। হলদিয়া কেন্দ্রে 2021 সালে বিজেপির জয়ের মার্জিন ছিল 15,008। এবার এই কেন্দ্রে বাদ পড়েছে 17,869 জনের নাম। পশ্চিম মেদিনীপুরের পিংলা, যেখানে তৃণমূলের জয়ের ব্যবধান ছিল 6,656, এসআইআর এর নাম বাদ গেছে 12,871।
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা, যেখানে জয়ের ব্যবধান ছিল 11,281, সেখানে এসআইআর এর নাম বাদ গেছে 11,883 জনে। পুরুলিয়ার মানবাজার কেন্দ্রে জয়ের ব্যবধান ছিল 15,516, নাম বাদ গেছে এসআইআর এ 15,904 জনে। বাঁকুড়া রানীবাঁধ কেন্দ্র, যেখানে তৃণমূলের জয়ের ব্যবধান ছিল 3,939 আর এসআইআর এর নাম বাদ গেছে 12,563 জনে। নন্দীগ্রাম কেন্দ্রে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী জিতেছিলেন 1,956 ভোটে। এসআইআর এই কেন্দ্রে বাদ গেছে 14,457 জনের নাম। খড়গপুর সদর কেন্দ্রে 2021 সালে বিজেপির জয়ের মার্জিন ছিল 3,771। এই কেন্দ্রে এসআইআর বাদ পড়েছে 60,719 জনের নাম। ঘাটাল কেন্দ্রে 2021 সালে বিজেপি জিতেছিল 966 ভোটে। এসআইআর এই কেন্দ্রে বাদ গেছে 14,641 জনের নাম। পুরুলিয়ার বলরামপুর কেন্দ্রে 2021 সালে বিজেপি জিতেছিল 423 ভোটে। এবার এসআইআর এই কেন্দ্রে বাদ পড়েছে 20,567 জনের নাম। একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসেবে তো আমার তো মনে হবে যে এর থেকে ডিডাকশন কি করতে পারি। সত্যি বলতে কি আমার 3-4টে ডিডাকশনের মনে হয়েছে। সেটা হলো যে এটার ফ্যাক্ট যে গতবার যে মার্জিনে জিতেছিল তার থেকে বেশি নাম বাদ গেছে। তাহলে এই নামগুলো মানে কি, কোন নামগুলো বাদ গেছে? একটা তো ইতিমধ্যে আলোচনায় আসলো যে, এবং দেবাশিসবাবু বললেন যে মৃত ভোটার, অ্যাবসেন্টি ভোটার, স্থায়ীভাবে চলে যাওয়া ভোটার, এই ক্যাটাগরির ভোটারটা কিন্তু বাম আমলেও শাসক দল তার মেশিনারি দিয়ে ব্যবহার করে ভোট দিত, এবং তৃণমূল কংগ্রেস তো করেছে, সেটা দ্বিজেনবাবু মুখোপাধ্যায় উদাহরণটা তো আপনি দিলেন। একজন নাগরিকের নাম, একজন বৈধ নাগরিকের নাম বাদ যাবে না, বাদ না যায়, এটা পরিষ্কার কথা। 326 নম্বর ধারা আমার অধিকার দিয়েছে, ভোটাধিকার, এবং 324 নম্বর ধারা অনুযায়ী স্বচ্ছ ভোটার তালিকা তৈরির দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন সেটা ফেল করেছে বলে আদালত তার দায়িত্ব নিয়েছে। আমি কিছুক্ষণ আগে একটা এপিক নাম্বার দিয়ে দেখালাম। কিন্তু দাদা, যে কথাটা স্যার বলছিলেন, বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ ওই অঞ্চলের, তাহলে উত্তর 24 পরগনা, নদিয়ায় কি হবে? ঠিক একই হবে। কারণ 77-এ যদি মোর দ্যান 30+ সিটস যদি দেখা যায় যে মতুয়াদের নাম বাদ গেছে, রাজবংশীদের নাম বাদ গেছে, সেটা কোথায় রিপ্রেজেন্ট করতে? ওই যে খুব কম হয়েছে। তাহলে সুব্রত যাব, রাজাগোপালদার কাছে যাব, কিন্তু তার আগে এত বাদ দেয়া নিয়ে কথা হচ্ছে, দ্রুত আরেক সেট। বাঁকুড়ার বরজলা, যেখানে তৃণমূলের জয়ের ব্যবধান ছিল 3,269 আর এসআইআর এর নাম বাদ গেছে 13,825, বাঁকুড়ার বরজলা। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের তৃণমূলের জয়ের ব্যবধান ছিল 3,803, এসআইআর এর নাম বাদ গেছে 32,600 জনের। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পূর্ব কেন্দ্র, জয়ের ব্যবধান ছিল 3,746 আর এসআইআর এর নাম বাদ গেছে 34,269 জনে। পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ কেন্দ্র, যেখানে জয়ের ব্যবধান ছিল 3,556 আর এসআইআর এর নাম বাদ গেছে 45,960 জনের। গত বিধানসভা ভোটে পুরুলিয়ার জয়পুর কেন্দ্রে বিজেপি জিতেছিল 12,200 ভোটে। এসআইআর এই কেন্দ্র থেকে বাদ গেছে 20,441টি নাম। পুরুলিয়া কেন্দ্রে 2021 সালে বিজেপির জয়ের মার্জিন ছিল 7,018। এই কেন্দ্রে বাদ গেছে 26,960 জনের নাম। কাশীপুর কেন্দ্রে 2021 সালে বিজেপি প্রার্থী জিতেছিলেন 7,387 ভোটে। এবার এসআইআর এই কেন্দ্রে বাদ গেছে 19,981 জনের নাম। গত বিধানসভা ভোটে পুরুলিয়ার পাড়া কেন্দ্রে বিজেপির জয়ের মার্জিন ছিল 4,007। এবার এই কেন্দ্রে বাদ গেছে 24,142 জনের নাম। পশ্চিম বর্ধমানের জামুরিয়া কেন্দ্র, যেখানে তৃণমূলের জয়ের ব্যবধান 8,051 ছিল আর এসআইআর এর নাম বাদ গেছে 40,708 জনে। পশ্চিম বর্ধমানের কুলটি কেন্দ্র, সেখানে তৃণমূলের জয়ের ব্যবধান ছিল মাত্র 679 আর এসআইআর এর নাম বাদ গেছে 51,803 জনে। বীরভূমের সিউড়ি আসন, যেখানে তৃণমূলের জয়ের ব্যবধান ছিল 7,320 আর এসআইআর এর নাম বাদ গেছে 24,307 জনে।
বীরভূমের নানুর, যেখানে জয়ের ব্যবধান ছিল 6,670 আর এসআইআরে নাম বাদ গেছে 21,712 জনে। রঘুনাথপুর কেন্দ্রে গত বিধানসভা ভোটে বিজেপি জিতেছিল 5,438 ভোটে। এবার এই কেন্দ্রে 23,525 জনের নাম বাদ গেছে। শালতোরা কেন্দ্রে 2021 সালে বিজেপির জয়ের মার্জিন ছিল 4,145। এসআইআর এই কেন্দ্রে বাদ গেছে 13,985 জনের নাম। ছাতনা কেন্দ্রে গত বিধানসভা ভোটে বিজেপি জিতেছিল 7,164 ভোটে। এই কেন্দ্রে এসআইআরে বাদ গেছে 12,806 জনের নাম। বাঁকুড়া কেন্দ্রে গত বিধানসভা ভোটে বিজেপি জিতেছিল 1,468 ভোটে। এই কেন্দ্রে 23,301 জনের নাম বাদ গেছে। বীরভূমের সাঁইথিয়া কেন্দ্র, যেখানে তৃণমূলের জয়ের ব্যবধান ছিল 15,243 আর নাম বাদ গেছে 20,431 জনের। বীরভূমের ময়ূরেশ্বর কেন্দ্র, যেখানে তৃণমূলের জয়ের ব্যবধান ছিল 12,075 আর এসআইআরে নাম বাদ গেছে 18,783 জনের। বীরভূমের রামপুরহাট, যেখানে জয়ের ব্যবধান ছিল 8,472 আর এসআইআরে নাম বাদ গেছে 31,667 জনে। পুরুলিয়ার বাঘমন্ডি, যেখানে তৃণমূলের জয়ের ব্যবধান ছিল 13,969 আর এসআইআরে নাম বাদ গেছে 22,308 জনে। পশ্চিম বর্ধমানের আসানসোল উত্তর, যেখানে জয়ের ব্যবধান ছিল 21,110 আর এসআইআরে নাম বাদ গেছে 57,392 জনের। বিষ্ণুপুর কেন্দ্রে 2021 সালে বিজেপি জিতেছিল 11,420 ভোটে। এই কেন্দ্রে বাদ পড়েছে 11,780 জনের নাম। ইন্দাস কেন্দ্রে 2021 সালে বিজেপি জিতেছিল 7,220 ভোটে। এই কেন্দ্রে বাদ পড়েছে 7,513 জনের নাম। দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে 2021 সালে বিজেপির জয়ের মার্জিন ছিল 14,664। এই কেন্দ্রে বাদ পড়েছে 44,293 জনের নাম। আসানসোল দক্ষিণ কেন্দ্রে গত বিধানসভা ভোটে বিজেপি জিতেছিল 4,487 ভোটে। এসআইআর এই কেন্দ্রে বাদ পড়েছে 51,631 জনের নাম। রাতপহালেই প্রথম দফা 16 জেলার 152 বিধানসভা কেন্দ্রে ভোট। ডিসিআরসি গুলিতে চরম তৎপরতা। হলদিয়ায় এই ডিসিআরসি সেন্টার থেকে নন্দীগ্রাম, মহিষাদল ও হলদিয়া 3টি বিধানসভা কেন্দ্রের ভোট কর্মীদের প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়া হচ্ছে। আমরা রয়েছি হলদিয়াতে। কোথায় ডিউটি পড়েছে আপনাদের? আমাদের রিয়াপাড়া হাই স্কুল, মানে নন্দীগ্রাম। হ্যাঁ, নন্দীগ্রাম। কি কি দেয়া হয়েছে আপনাদের? আমাদের এই যে ভিভিপ্যাট, সিইউ, ব্যালট পেপার আর জিনিসপত্র সব দেওয়া হয়েছে। সেন্ট্রাল ফোর্স ঢুকেছে, এটুকু দেখেছি। আর মানে স্পটে না গেলে তো বুঝতে পারবো না কিরকম সিকিউরিটির ব্যবস্থা আছে। আমরা যে স্থানে ভোট দিতে যাচ্ছি সেখানে কতটা আছে আমাদের নিশ্চয়তা, সেটা গিয়ে দেখতে পাবো। দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ে দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম এই দুই বিধানসভার ডিসিআরসি কেন্দ্র। প্রচুর ভোট কর্মী যে তারা এসছেন, ইভিএম বুঝে নেওয়া, যত সামগ্রী সেটা বুঝে নেওয়ার কাজ চলছে। কেন্দ্রীয় বাহিনী কিন্তু আগেই ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছে গেছে। আমি দেখছি যে এখানে ইভিএম মেশিন পেয়ে গেছেন এবং কাগজপত্র সমস্ত মিলিয়ে দেখা হচ্ছে। সব জিনিসটা নিয়ে নিয়েছে, এবার মিলাবো কি কি আছে, সব ঠিক আছে। তাহলে এখান থেকে আমার বুথ নাম্বার 17, আমরাই এফপি স্কুল সব বুঝে নিয়েছেন? হ্যাঁ, এখন বুঝছি। ইসলামপুর কলেজে চোপড়া, চাকুলিয়া, গোয়ালপুকুর, ইসলামপুর 4টি বিধানসভা কেন্দ্রের ডিসিআরসি কেন্দ্র। ইসলামপুর কলেজে রয়েছে, যেখানে কিন্তু ডিসিআরসি সেন্টার করা হয়েছে 4টি বিধানসভার। একদিকে চোপড়া রয়েছে, একদিকে রয়েছে চাকুলিয়া, অন্যদিকে গোয়ালপুকুর এবং অবশ্যই ইসলামপুর। আজকে যে আপনারা সকাল থেকে এখানে ভোটের কাজে ব্যস্ত রয়েছেন, ইভিএম, ভিভিপ্যাট এগুলো সব মিটিয়ে নিয়েছেন? হ্যাঁ, সব মিটিয়ে নিয়েছি, সব কিছু নিয়ে নিয়েছি, সব ঠিকঠাক আছে, অসুবিধা নেই কোনো কিছু, সব কিছু ঠিকঠাক আছে। এবার দেখা যাচ্ছে যে এবারের ভোটে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন, সেটাতে কত আশ্বস্ত? না, আমরা ভাবছি যে ব্যবস্থা ভালো আছে, অন্যবারের চেয়ে বুঝি এবার ভালো হবে। আমরা ভালো মতন ভোট নিয়ে আসতে পারবো, পাবলিকও ভালো ভোট দেবেন, শান্তিতে দেবেন। অনেকেই বসে রয়েছেন। আপনার কোন অ্যাসেম্বলি পড়েছে? আমার গোয়ালপুকুর 1। যে নিরাপত্তা ব্যবস্থার কথা আমরা গত কয়েক মাস ধরে শুনছি, আজকে সেটা আপনারা প্রত্যক্ষ করছেন, সেই জায়গায় কতটা আশ্বস্ত? দীর্ঘ 15 বছর বা তারও বেশি ধরে ভোট করছি, কিন্তু এই বছরে যে শুরু থেকেই যে একটা সাজোয়া ব্যাপার আছে সেটাতে ভীষণ আশ্বস্ত বোধ করছি। এখন বুথে পৌঁছে গেলে বোঝা যাবে যে কতজন আছেন সিআরপিএফ বা যেগুলো বলা হয়েছে। তো এমনিও চারপাশে যা দেখছি তাতে ভীষণভাবে সিকিউর ফিল করছি যে ভোটটা সঠিকভাবে নিয়ে আসা যাবে। এটা পেয়েছি, আমরা খুব খুশি আর কি।
আপনার সঙ্গে একবার কথা বলি যে আপনাদের বরাবরের দাবি ছিল যে ভোট কেন্দ্রের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, কোথাও গিয়ে কিন্তু মনে হচ্ছে যে নির্বাচন কমিশন কিছুটা সেটাতে সফল। না, অবশ্যই আমরা মনে করছি সফল, কারণ চারিদিকে যেরকমভাবে আমরা কেন্দ্রীয় বাহিনী দেখছি বা আমরা খবরে শুনছি, তাহলে আমরা আশা করছি এবার শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে এবং আমরা প্রত্যেক ভোটকর্মী সুরক্ষিতভাবে নিরাপত্তার সঙ্গে ভোট করে আমরা আবার ঘরে ফিরতে পারবো। পুরুলিয়ায় 4টি ডিসিআরসি কেন্দ্র, সকাল থেকেই সেখানে তুমুল ব্যস্ততা। রাত পোহালেই প্রথম দফার ভোট। পুরুলিয়ায় রয়েছি রঘুনাথপুর কলেজে। পুরুলিয়ায় যে কটি বিধানসভা কেন্দ্র আছে সেগুলোকে মোট 4টি ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে সেখানে জিনিসপত্র কিন্তু দেওয়া হবে বিভিন্ন ভোটকর্মীদের হাতে, বিভিন্ন বুথে বুথে সেগুলো চলে যাবে। কোচবিহার পলিটেকনিক কলেজে, কোচবিহার উত্তর ও কোচবিহার দক্ষিণের ডিসিআরসি কেন্দ্রতেও একই ছবি। কোচবিহার উত্তর এবং কোচবিহার দক্ষিণ এই দুই বিধানসভার ডিসিআরসি সেন্টার করা হচ্ছে। দেখাতে বলবো সকাল থেকেই কিন্তু ভোটকর্মীরা সেখানে উপস্থিত হয়েছেন, তাদের যে ইভিএম সহ অন্যান্য কাগজপত্র বা মেশিনপত্র তারা কিন্তু বুঝে নিচ্ছেন। এবং যেটা উল্লেখযোগ্যভাবে যে কোচবিহারে এবার 2537টি বুথ রয়েছে এবং তার মধ্যে আবার 140টি রয়েছে অক্সিলারি বুথ। এক্সাইটেড আছে, একটু টেনশনও আছে। কিরকম টেনশন? প্রথম অভিজ্ঞতা তো একটু চাপ অনুভূত হচ্ছে। রাত পোহালেই ভোট। প্রথম দফায় মুর্শিদাবাদের 22টি আসনে ভোট, তারই মধ্যে রয়েছে রেজিনগর বিধানসভা। রেজিনগরে একটা স্কুলে সেই ছবি আমরা দেখতে ঢুকলাম। স্কুলের মধ্যে দুটো বুথ, এটা হচ্ছে 1 নম্বর বুথ এবং এই বুথে এখনো নির্বাচনের কর্মীরা না এসে পৌঁছালো। দেখা যাচ্ছে এখানে একটা ক্যামেরা সেট করা হয়েছে এবং এআই নিয়ন্ত্রিত এই ক্যামেরার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে রাত্রিবেলাও স্পষ্ট ছবি আসবে। আর দ্বিতীয়ত, এই ক্যামেরার সামনে বা এই ঘরের মধ্যে যদি একাধিক লোক ঢুকে পড়ে তাহলে কিন্তু এই ক্যামেরা সঙ্গে সঙ্গে জানান দেওয়া শুরু করবে, এখানে আলো জ্বলে উঠবে এবং নির্বাচন কমিশনের যে দপ্তর থেকে মনিটরিং করা হচ্ছে তারা কিন্তু সঙ্গে সঙ্গে বার্তা পাবে। ঠিক এখানের পাশেও কিন্তু আরও একটা ক্যামেরা রাখা হয়েছে, এটাও কিন্তু এআই নিয়ন্ত্রিত একটি ক্যামেরা। এই ক্যামেরারও বৈশিষ্ট্য হচ্ছে যদি একাধিক ব্যক্তি কোনোভাবে এখানে ভিড় জমায় তাহলে কিন্তু এই ক্যামেরার মাধ্যমে বার্তা চলে যাবে নির্বাচন কমিশনের কাছে। 4 জন করে প্রতিটা বুথে সেন্ট্রাল ফোর্স থাকবে। বোলপুরেও ভোট কেন্দ্রে আঁটো নিরাপত্তার ছবি, সঙ্গে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আমরা রয়েছি বোলপুর হাই স্কুলের 227 নম্বর বুথ এখানে রয়েছে এবং তার পাশে রয়েছে 228 নম্বর বুথ। মূলত মহিলা পরিচালিত হচ্ছে এই বুথ কেন্দ্র। আমরা দেখতে পাচ্ছি যে সামনে সিসিটিভি ইতিমধ্যে ইনস্টল করা হয়েছে, যার মাধ্যমে বাইরে যারা ভিড় করে দাঁড়িয়ে থাকবেন তাদের উপর যেমন কমিশনের তরফে নজরদারি করা সম্ভব হবে, তার পাশাপাশি কিন্তু বুথ কেন্দ্রের ভেতরেও 2টি আলাদা করে সিসিটিভি রয়েছে ওয়েবকাস্টিংয়ের জন্য এবং সেখান থেকে সরাসরি এই বুথ কেন্দ্রের ভেতরে সঠিকভাবে এই ভোট পরিচালনা করা হচ্ছে কিনা পুরোটা যেমন ক্ষতি দেখা হবে, তার পাশাপাশি যাতে কোনোরকমভাবে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন না হয়, অর্থাৎ কোনো রকম যাতে পরিস্থিতি একেবারে কন্ট্রোলে থাকে সেই ব্যাপারটাও কিন্তু এই ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে দেখা হবে। ইতিমধ্যে আজকে ডিসিআরসি থেকে সমস্ত জায়গাতে ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি প্রিসাইডিং অফিসার তিনি শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটি তিনি মিলিয়ে দেখছেন, লিস্ট মিলিয়ে দেখা হচ্ছে এবং ঘরের একটা কর্নারে সেখানে কিন্তু ভিভিপ্যাট এবং ইভিএম মেশিন রয়েছে যা আগামীকাল 5:30 নাগাদ আনলক করা হবে। চেকিং লিস্ট মিলিয়ে দেখছি আমার যে ফর্মগুলো কালকে লাগবে সেগুলো আমার কাছে আছে কিনা, যদি না থাকে আমি আনিয়ে নেওয়ার ব্যবস্থা করব। কি ব্যবস্থাপনা দেখছেন? বাইরে দেখতে পাচ্ছি আমরা সেন্ট্রাল ফোর্স, একটা হেভি আউট নির্বাচন রাত পোহালেই, কতটা মানে এই ব্যবস্থাপনাতে কতটা আপনারা সন্তুষ্ট? ব্যবস্থাপনা ভালোই। সেন্ট্রাল ফোর্স যা রয়েছে সেটাতে কি আপনারা মানে ঠিকভাবে করাতে পারবেন বলে আশাবাদী? দেখুন কাল কি হবে সে আমি তো বলতে পারি না। রাত পোহালেই পশ্চিম বর্ধমানের 9টি আসনে ভোট। পলিটেকনিক কলেজের ঠিক পাশের বুথে এসে দেখতে পাচ্ছি এখানে পোলিং অফিসাররা তারা কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি একটা নয় 2টো ক্যামেরা, অর্থাৎ একটা মুভিং ক্যামেরা, মডিফাই ক্যামেরা। বুথের ভেতরে যদি মুভমেন্ট হলে সেই মুভমেন্ট কিন্তু ক্যামেরা ক্যাচ করবে এবং পাশের ক্যামেরার সঙ্গে একই ছবি স্পিকার অর্থাৎ অডিও রেকর্ডিং হবে। এবারের ভোটে মানে সিকিউরিটি বেশ দৃঢ়। স্পেশাল ইনস্ট্রাকশন হচ্ছে বাইরে কোথাও খেতে যাওয়া যাবে না, মানে অডিও এবং তোমার টেলিকাস্ট মানে ভিডিও দুটো কখনো একসঙ্গে আমি পাইনি। শুধু ছবি উঠতো?
ছবি উঠতো। শেষ মুহূর্তের প্রস্তুতির ছবি ধরা পড়েছে করণদিঘিতেও। এটা করণদিঘি বিধানসভার 254 নম্বর বুথ এবং এই বুথেও কিন্তু একই রকমভাবে কিন্তু চারিদিকে দেখতে পাচ্ছি যে ইউ আর আন্ডার সিসিটিভি সার্ভেলেন্স, অর্থাৎ বিভিন্ন জায়গায় যে সিসিটিভি লাগানো রয়েছে সেই বার্তা কিন্তু পরিষ্কারভাবে যারা ভোটাররা আসবেন তাদের ক্ষেত্রে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। এবং তোমায় দেখাবো যে বিভিন্ন জায়গায় এখানে কিন্তু সিসি ক্যামেরা লাগানো হয়েছে। এই যে দরজাটি রয়েছে যার উপরে সিসি ক্যামেরা লাগানো হয়েছে, এই দরজা দিয়েই কিন্তু মূলত ভোটাররা ভেতরে প্রবেশ করবেন এবং প্রত্যেকজন ভোটার যারা ভেতরে প্রবেশ করবেন তাদের প্রত্যেককে আইডেন্টিফাই করা যাবে এই ক্যামেরা দিয়ে এবং এই ক্যামেরা কিন্তু সম্পূর্ণ এআই নির্ভরশীল ক্যামেরা। দাদা, এবার যে বুথে যে নিরাপত্তা ব্যবস্থা কতটা আশ্বস্ত আপনারা অন্যান্য বারের থেকে? এবার নিরাপত্তা ব্যবস্থা কি আগের থেকে ভালো? হ্যাঁ ভালো, হ্যাঁ অনেক ভালো। এখানে সেন্ট্রাল ফোর্স আছে, নিরাপত্তা অবস্থা ভালো আছে। বাইরে যাওয়া যাবে না, কোনো মতে বাইরে যাওয়া যাবে না। এখন একটা সমস্যায় পড়েছি যে খাবার খাবো কিভাবে। বৃহস্পতিবার ভোট রয়েছে দার্জিলিংয়ের কার্শিয়াং সহ 5টি আসনে। রাত পোহালেই ভোট, আর ভোটের জন্য তৈরি পাহাড়। কার্শিয়াং বিধানসভার যে বুথের সামনে আমরা রয়েছি সেখানে রাত পোহালেই এখানে নির্বাচন হবে। কার্শিয়াং বিধানসভার অন্তর্গত তিনধারিয়া এলাকার এই প্রাইমারি স্কুলে তৈরি হয়েছে বুথ। এখানে ভোটের শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেই প্রস্তুতির কাজ চলছে এবং দেখতে পাওয়া যাচ্ছে যে এই বুথের বাইরে কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ানরা তারা বাইরে দাঁড়িয়ে রয়েছে এবং নিরাপত্তায় কোনো যাতে খামতি না থাকে সেদিকে তারা দেখছেন এবং নিরাপত্তায় মোড়া রয়েছে এই কার্শিয়াং বিধানসভার এই বুথ। এবং এই যে বুথ, এই বুথ একেবারে পাহাড়ে ঘেরা শান্ত নিরিবিলি গ্রাম এবং এই বুথের ঠিক বাঁদিক দিয়েই গেছে টয় ট্রেনের লাইন। মাটিগাড়া নকশালবাড়ির গুলমা টি গার্ডেন প্রাইমারি স্কুল। বৃহস্পতিবার এখানে পুরুষ মহিলা মিলিয়ে ভোট দেবেন 591 জন। চারিদিকে অপরূপ সৌন্দর্য, একের পর এক চা বাগানে ঘেরা গুলমার্গ টি গার্ডেন প্রাইমারি স্কুল, আর এখানেই রাত পোহালেই নির্বাচন। সেই নির্বাচনের আগে এই বুথে ইতিমধ্যেই এসে পৌঁছেছেন ভোটকর্মীরা। ভোটের বিভিন্ন সরঞ্জাম নিয়ে, যেমন ভিভিপ্যাট, ইভিএম মেশিন নিয়ে ভোটকর্মীরা এই বুথে এসে পৌঁছেছেন এবং দেখতে পাওয়া যাচ্ছে যে নির্বাচনী আধিকারিকরা তারাও এখানে রয়েছেন। একই ছবি আলিপুরদুয়ারেও। রাত পোহালেই ভোট বনবস্তিগুলিতেও। সেই কারণে জয়ন্তীর যে হাই স্কুল রয়েছে সেখানে বা লেপচাখা যাওয়ার জন্য ভোটকর্মীরা বেরিয়ে পড়েছেন। কেন্দ্রীয় বাহিনী আগেই এসে উপস্থিত হয়েছেন এই ভোট কেন্দ্রগুলিতে এবং এই সমস্ত জায়গায় দুটো ব্যাপারই রয়েছে। একদিকে নিরাপত্তার বন্দোবস্ত করতে হয়েছে যাতে কোনো ধরনের গণ্ডগোল না হয় সেই দিক থেকে, তার পাশাপাশি যেহেতু এখানে ওয়াইল্ড লাইফ রয়েছে সেই কারণেও কিন্তু একটা আলাদা নিরাপত্তার বন্দোবস্ত করতে হয়েছে। এবং ভোটকর্মীরা যেরকমভাবে এখানে জয়ন্তীতে আসছেন তার পাশাপাশি তাদের এই বক্সা পাহাড়ের 5 কিলোমিটার অন্তত ট্রেক করে লেপচাখা বা এই ধরনের স্পটগুলোতে তাদের যেতে হয়। পাহাড়ের নিচ অবধি তাদের গাড়ি আসে, তারপর কিছুটা গাড়ি ওঠে, তারপর তাদের ট্রেক করতে হয় এই সমস্ত ব্যালট ইউনিট, এছাড়া হচ্ছে যে ইউনিটগুলো রয়েছে সেগুলো নিয়ে তাদেরকে উঠতে হয়। বৃহস্পতিবার কোচবিহারের 9টি আসনে ভোট। আমরা দিনহাটা হাই স্কুলে দাঁড়িয়ে রয়েছি, সেখানে মহিলা পরিচালিত একটু বুথ রয়েছে এবং সেই বুথের মহিলা কর্মীরা ইতিমধ্যেই তাদের যে কাজ সেগুলো কিন্তু তারা করে নিচ্ছেন এবং তারা আসার পর থেকেই বিভিন্ন নির্দেশিকা সেগুলো লাগানো হচ্ছে, বিভিন্ন কাজ সেটা করা হচ্ছে। আমরা আরও কিছু ভোটকর্মী তারা আছেন ভেতরে, ইভিএম এবং অন্যান্য সামগ্রী তারা গুছিয়ে নিচ্ছেন, এমনটাই কিন্তু ছবি ধরা পড়ছে বিভিন্ন বুথগুলোতে। বীরভূমের নানুরেও প্রস্তুতির একই ছবি ধরা পড়েছে। কেউ ফিরছেন ট্রেনে, বাসে, কেউ আবার জায়গা না পেয়ে উঠে পড়েছেন বাসের ছাদে। উত্তরবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, আলিপুরদুয়ার থেকে দক্ষিণবঙ্গের কাটোয়া, ভোটের মুখে এভাবেই ভিন রাজ্য থেকে দলে দলে ঘরে ফিরছেন পরিযায়ী শ্রমিকরা। ইলেকশন ভোট দিতে ফিরছে, ভোট দেনে গেলে ভোট দেওয়ার লেগে আসে। কাজের জন্য পাড়ি দিতে হয়েছিল ভিন রাজ্যে, ভোট দিতে এখন সব কাজ ফেলে রাজ্যমুখী। হ্যাঁ, ভোট দেওয়ার জন্য আসলাম। আতঙ্ক বলতেই তো এসআইআর করে নাম বাদ দিয়ে দিচ্ছে না, আমাদের সবকিছু ঠিক আছে তাও নাম বাদ দিয়ে দিচ্ছে। এই জন্য আমাদের একটা আতঙ্ক, এই জন্য আমরা ভোট দেওয়ার জন্য, শুধু ভোট দেওয়ার জন্য উড়িষ্যা থেকে আসছি। এই প্রেক্ষাপটে এবার বিজেপির বিরুদ্ধে বিধি ভঙ্গের অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিল তৃণমূল কংগ্রেস। এ বিষয়ে পদক্ষেপ করার আর্জি জানিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করলেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন। সিইওকে লেখা চিঠিতে ডেরেক ওব্রায়েন লেখেন, সুরাত থেকে বিশেষ ট্রেনে পরিযায়ীদের পশ্চিমবঙ্গে ফেরানোর ব্যবস্থা করেছে বিজেপি। ওই পরিযায়ী শ্রমিকদের জন্য বিনামূল্যে যাতায়াত, খাবার সহ অন্যান্য সুবিধাও দেওয়া হয়েছে। এর মাধ্যমে আসলে ঘুষ দিয়ে ভোটারদের ওপর প্রভাব খাটিয়ে বিজেপির পক্ষে আনার চেষ্টা করা হচ্ছে।
পাশাপাশি কমিশনকে লেখা চিঠিতে ডেরেক ওব্রায়েনের বক্তব্য, ভারতীয় রেল কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে, একে কোনোভাবেই কোনো দল নির্বাচনী স্বার্থে সরাসরি বা পরোক্ষভাবে ব্যবহার করতে পারে না। গোটা বিষয়টিতে নির্বাচনী বিধিভঙ্গ হয়েছে বলেও দাবি করা হয়েছে রাজ্যসভার তৃণমূল সাংসদের লেখা চিঠিতে। তৃণমূলের আবেদন, এই ট্রেন যাত্রার যাবতীয় খরচ যেন বিজেপির নির্বাচনী ব্যয়ের অন্তর্ভুক্ত করা হয় এবং কমিশন যেন অবিলম্বে বিজেপিকে শোকজ নোটিশ পাঠায়। চিঠির সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ভিডিওকে প্রমাণ হিসেবে তুলে ধরেছেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন, যার মধ্যে একটি ভিডিওতে জয় শ্রীরাম ও ভারত মাতা কি জয় স্লোগান দিয়ে ট্রেন যাত্রীদের বিদায় জানাতে দেখা যাচ্ছে বিজেপি কর্মীদের। ডেরেক ওব্রায়েনকে একটু জানিয়ে দেবেন আমাদের পক্ষ থেকে, শুধু সুরাট থেকে নয়, ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে ব্যবস্থা। রেল সূত্রে দাবি করা হয়েছে, ভোটের আগে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার। রেল সূত্রে খবর, এই ট্রেনগুলো সামার স্পেশাল হিসেবে চালানো হবে। যখন অরিজিনালি করোনা ছিল, যখন পরিযায়ীরা চরম বিপদে ছিলেন, তখন বিজেপির রাজ্যগুলোর বিজেপি সরকারকে খুঁজে পাওয়া যায়নি। তখন সেখানে হাহাকার করেছেন। এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উদ্যোগ নিতে হয়েছে। এখন ভোটের সময় নানা রকম খবর আসছে যে তারা ওখানকার যে সমস্ত যে জায়গায় তারা কাজ করে তাদের কর্তৃপক্ষকে দিয়ে চাপ দিয়ে যে গেলে বিজেপিকে ভোট দিতে হবে, এই সব বলে তাদের বাড়ি পাঠাচ্ছে। ওইভাবে হয় না। 16টি জেলার 152টি আসন কার্যত মুড়ে ফেলেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। দিকে দিকে চলছে রুটমার্চ। লোকসভা হোক বা পঞ্চায়েত, পুরসভা হোক বা বিধানসভা, পশ্চিমবঙ্গে ভোট হিংসার পুনরাবৃত্তি ঘটেছে বারবার। কিন্তু এবার কড়া হাতে পরিস্থিতির মোকাবিলা করতে ভোটের বহু আগে থেকেই মাঠে নামানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে। দিকে দিকে নিরাপত্তার বজ্র আঁটুনি, নামানো হয়েছে মার্কসম্যান গাড়ি। জেলায় জেলায় এক ছবি। ভোটের আগের দিন পুরুলিয়ার রঘুনাথপুর ও কাশীপুর বিধানসভায় টহল দিতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীকে। বুথে বুথে পৌঁছল তারা। বুথের 200 মিটারের মধ্যে কোনো রাজনৈতিক দলের পতাকা দেখলেই তা খুলে ফেলা হলো। মালদায় বিশেষ গাড়ি নিয়ে রুটমার্চ করতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীকে। বৈষ্ণবনগর বিধানসভা সহ একাধিক এলাকায় বিশেষ বুলেট প্রুফ গাড়ি নিয়ে রুটমার্চ করলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে এরিয়া ডমিনেশনে নামলেন তারা। নির্বাচন কমিশন সূত্রে খবর, মালদায় মোতায়েন করা হয়েছে 172 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। থাকছে 1 কোম্পানি মহিলা বাহিনীও। থাকছে 327টি কুইক রেসপন্স টিমের গাড়ি। মালদার বিভিন্ন প্রান্তে 37টি নাকা চেকিং পয়েন্ট রয়েছে। এরই পাশাপাশি সীমান্তবর্তী আরেক জেলা কোচবিহারেও নাকা চেকিংয়ে বিশেষ জোর দেওয়া হচ্ছে। অসম বাংলা সীমান্তে জোরদার করা হয়েছে নিরাপত্তা। ভিন রাজ্যের নম্বর প্লেটের গাড়ি দেখলেই থামিয়ে চালানো হচ্ছে তল্লাশি। একদিকে ভোটের রাজ্যে নজর কাড়া নিরাপত্তা, অন্যদিকে ভোটের কাজে বহু সরকারি বেসরকারি বাস গাড়ি ব্যবহৃত হওয়ায় কোথাও কোথাও গন্তব্যে পৌঁছতে সাধারণ মানুষের চরম সমস্যা হচ্ছে বলে অভিযোগ। যেমন শিলিগুড়ির তেনজিং নোরগে বাস স্ট্যান্ড, এখানে বাসের দেখা নেই বললেই চলে। কি করে বাড়ি পৌঁছবেন সেই চিন্তায় এনবিএসটিসির ডিপোয় ব্যাপক ভিড়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে বাস না পেয়ে ডিপো ভাঙচুর করেন যাত্রীরা। সকাল 8টা থেকে এসে দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো বাসের কোনো হদিশ পাচ্ছি না, কোনো টিকিটের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। ভালো করে কেউ কোনো উত্তরও দিচ্ছে না যে আদৌ বাস পাওয়া যাবে কিনা, আদৌ গেলেও কতক্ষণে বাস পাওয়া যাবে সেটাও জানাচ্ছে না। সমস্যায় যে এত ভিড়, গাড়ি ঠাড়ি দিচ্ছে না, কি করে যাবো আমরা? ভোট তো দিতে যাচ্ছি না, এত লড়াই করে টিকিট নিতে হচ্ছে আমাদের। পরিস্থিতি এমন হয় যে পুলিশ এসে অবস্থার সামাল দেয়। নির্বাচন কমিশন হিউজ গাড়ি নিয়ে নিয়েছে, হিউজ গাড়ি নিয়ে যাওয়াতে আমাদের রুটের গাড়ি সব বন্ধ। আমাদের সকাল দিয়ে খুব জোর 15 থেকে 20খানা গাড়ি চলছে, প্রচুর যাত্রী, হাজার হাজার যাত্রী। এই ভাঙলো, লোকের আক্রোশ, প্যাসেঞ্জারের আক্রোশের জন্য এই কাঁচ ভাঙলো, আমাদের কম্পিউটার ভাঙা গেল, দেখছেন। এই ছবি মুর্শিদাবাদের। বৃহস্পতিবার ভোট, তার আগে কেউ মিনি ডোরে, কেউ বা ট্রাকে, এভাবেই বাড়ি ফেরার চেষ্টা করছেন পরিযায়ী শ্রমিকরা। বলছি কোথা থেকে আসছেন আপনারা সবাই? উড়িষ্যা থেকে আসছি। বাস নাই, ট্রেন নাই, ট্রেনের মানে এমন ভিড়, ঢুকা যাচ্ছে না ভিতরে, বাসে সিট পাওয়া যাচ্ছে না, দাঁড়িয়ে আসা যাচ্ছে না। খুব কষ্টতে এলাম, এত ভিড় রাস্তাঘাটে না মানে বলা যায়। ট্রেনে বাসে মানে কোনো অবস্থা নেই মানুষের। কোথাও আবার গন্তব্যে পৌঁছতে গুনতে হচ্ছে দ্বিগুণ বাস ভাড়া। যেমন কাঁথির বাসিন্দা এই শ্রমিকরা কলকাতা থেকে রওনা দিয়েছিলেন ভোর 4টেই, আর সেখানে গিয়ে পৌঁছন দুপুর 3টে নাগাদ। ভোট দিতে কর্মস্থল থেকে যে যার বাড়ি ফিরছেন, আর সেই বাড়ি ফেরার জন্য কিন্তু বাস বা যানবাহনের সংখ্যা অত্যন্ত কম, এমনই অভিযোগ
যারা আসছেন বাড়ি ফিরছেন মূলত তাদের অভিযোগ। বাসা ভাড়াকে 400 টাকা চাইছে। হ্যাঁ, এই এসি বাস আমি আপনার মহানগর উত্তম কুমারে সেখানটা সিট নেই 300 টাকা, মানে আপনার এসি বাস 300 টাকা দাঁড়িয়ে যেতে হবে। বৃহস্পতিবার প্রথম দফায় 16টি জেলার 152 কেন্দ্রে ভোট। টানটান উত্তেজনা, চরমে প্রস্তুতি। তার ঠিক আগে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে গঠিত ট্রাইব্যুনালের ছাড়পত্র দেওয়া নামের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রথম দফায় ট্রাইব্যুনালে আবেদনকারীদের মধ্যে 657টি আবেদনের নিষ্পত্তি হয়েছে। তার মধ্যে 139 জনকে ভোটদানের অধিকার দিয়েছে ট্রাইব্যুনাল। নাম বাদ গেছে 8 জনের। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে জেলার নাম এবং বিধানসভা কেন্দ্রের নাম দিয়ে সার্চ করলেই দেখা যাচ্ছে সেই তালিকা। নির্বাচন কমিশনের ওয়েবসাইটের পাশাপাশি তাদের অ্যাপেও সেই তথ্য আপলোড করা হয়েছে। এই যে নামটা উঠলো, তার মানে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছিল, তার মানে আরো অন্যায়ভাবে আরো অনেকের নাম বাদ রয়েছে। এই ট্রাইব্যুনালও হয়েছে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে, কিন্তু এবার ওরা সেটাকে স্লো করিয়ে কাজ করাচ্ছে। আমি প্রথম দিনেও যা বলেছি, আজকে প্রথম ফেজে নির্বাচনের আগের দিনও সেই কথা বলছি। ইডি সিবিআই এর দরজায় তালা লাগিয়ে নির্বাচন কমিশনকে বলুন এই মুহূর্তে পুরনো ভোটার লিস্টে নির্বাচন করা, পুরনো ভোটার লিস্ট ওই 90 লক্ষ নামকে যোগ করে ভোটার করিয়ে নিতে, তারপরেও বিজেপি। 16 এপ্রিল সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বিশেষ ক্ষমতা প্রয়োগ করে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, ভোটের 48 ঘন্টা আগে ট্রাইব্যুনালের ছাড়পত্র মিললেও দেওয়া যাবে ভোট। সুপ্রিম কোর্টের নির্দেশনামার 11 নম্বর পয়েন্টে লেখা হয়, সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ক্ষমতা প্রয়োগ করে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হচ্ছে। আপিল ট্রাইব্যুনালগুলি 21 এপ্রিল ও 27 এপ্রিলের মধ্যে যাদের আবেদনের নিষ্পত্তি করতে পারবে সেই নাম সহ একটা সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করতে হবে এবং তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য প্রয়োজনীয় সমস্ত বিষয় কার্যকর করতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশনামায় আরও বলা হয়, এটা বলার অপেক্ষা রাখে না যে ট্রাইব্যুনালে যারা বিচারাধীন থাকবেন তাদের ভোট দেওয়ার কোনো অধিকার থাকবে না। গত বছরের 16 ডিসেম্বর নির্বাচন কমিশন যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল তাতে 58,20,899 জনের নাম বাদ যায়। 28 ফেব্রুয়ারি প্রথম চূড়ান্ত ভোটার তালিকায় বাদ পড়েন আরও 5,46,053 জন। খসড়া ও প্রথম চূড়ান্ত তালিকা মিলিয়ে নাম বাদের সংখ্যাটা গিয়ে দাঁড়ায় 63,66,952-তে। বিচারাধীনদের নথিপত্র খতিয়ে দেখার পর 6 এপ্রিল যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয় তাতে অবৈধ বলা হয় 27,16,393 জনকে। ফলে সব মিলিয়ে 90,83,345 জনের নাম বাদ পড়ে। দ্বিতীয় দফায় ভোট 29 এপ্রিল। নির্বাচন কমিশন সূত্রে খবর, তার আগে 27 এপ্রিল অবধি ট্রাইব্যুনালে যাদের নাম উঠবে তারা দ্বিতীয় দফায় ভোট দেওয়ার সুযোগ পাবেন। একদিকে রাত পোহালেই প্রথম দফার ভোট, আর অন্যদিকে দফায় দফায় নির্বাচন কমিশনে গিয়ে নালিশ, পাল্টা নালিশ চলছেই। একদিকে বিজেপি আর একদিকে তৃণমূল। মঙ্গলবারও একাধিক অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে দ্বারস্থ হল যুযুদান দুই পক্ষ। পোস্টাল ব্যালট আর এই অ্যাবসেন্টি ভোটারের ব্যালট 85 এর ঊর্ধ্বে, আর পিপল উইথ ডিসেবিলিটি পিডব্লিউডি ভোটার, এরা এখনও চেষ্টা করে যাচ্ছে যাতে এরা ভোট না দিতে পারে। কারণ এইবার তৃণমূল কংগ্রেস বুঝে গেছে এইসব ভোট পাচ্ছে না, তো একটাই উপায়, এদের ভোটই আটকে দাও। কোনো দিন এইটা জিনিস শোনা যায়নি পোস্টাল ব্যালটে হয়রানি, পোস্টাল ব্যালটেই চুরি। বিজেপি যখন পোস্টাল ব্যালট নিয়ে তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ করছে, তখন আবার নির্দিষ্ট করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর নিয়ে কমিশনে নালিশ জানিয়েছে তৃণমূল। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বিভিন্নভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীর উপরে হেনস্থা, হুমকি এবং বিভিন্ন রকম যেটাকে আমরা বলি একটা অরাজকতা পরিস্থিতি তৈরি করা আমাদের বিরোধী পক্ষ যারা করছেন, সেই সম্বন্ধে যখন আমরা অভিযোগ জানাচ্ছি তখন যথার্থভাবে ওই জেলাতে যারা পুলিশ কর্তৃপক্ষ আছেন তারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না। এটা কিন্তু একদিন নয়, দিনের পর দিন হয়েছে। অথচ একটা পক্ষপাতিত্ব দেখা যাচ্ছে যে যখন ভারতীয় জনতা পার্টির কাডাররা কিংবা তাদের নেতৃত্ব ওই জেলা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, তারা যখন সেখানকার পুলিশকে তাদের কোনো অভিযোগ জানাচ্ছেন তখন সেই অভিযোগকে সঙ্গে সঙ্গে তার উপর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এদিন হোম ভোটিং নিয়ে কমিশনে নালিশ জানায় বিজেপি। হোম ভোটিং
আর ফ্যাসিলিটেশন সেন্টারে ওইখানে এজেন্ট যদি না থাকে তো একটা রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি তো থাকবে, তাহলে ওখানে ভিতরে কি হচ্ছে না হচ্ছে তো কেউ বুঝবে না, কেউ জানেও না কবে চলে গেল। তার মানে এই শাসক দলের লোকেরা নিয়ে যায় ওইখানে ভোটারকে ইনফ্লুয়েন্স করে। নির্বাচন কমিশনের অবজারভারদের একাংশকে নিয়েও এদিন কাঁড়ি কাঁড়ি অভিযোগ জানিয়েছে তৃণমূল। We will not allow these violations to, especially where the unlawful or illegal arrest and detention, which are being verbally being issued, very clearly tell that regardless of rank, state of origin or patronage, every person who has issued or abetted an unlawful arrest order, every officer found to have acted outside statutory authority, and every official with a documented conflict of interest will be named and dragged before a court of law. State borders or political backing or is no immunity. প্রথম দফার ভোটের আগে কলকাতা হাইকোর্টে বড়সড় স্বস্তি পেল তৃণমূল। 24 ঘন্টার মধ্যেই নির্বাচন কমিশনের জারি করা নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রায় 800 জনের তালিকা প্রকাশ করে তাদের ওপর কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। বুধবার হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিলেন ওই নির্দেশিকার ভিত্তিতে 30 জুন পর্যন্ত কোনো পদক্ষেপ করা যাবে না, তবে কেউ অপরাধ করলে আইন অনুযায়ী পদক্ষেপ নিতে পারবে পুলিশ। এই কথাও স্পষ্ট করে জানিয়েছে হাইকোর্ট। পাশাপাশি হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল তাঁর পর্যবেক্ষণে জানিয়েছেন আইন মেনে সতর্কতামূলক গ্রেপ্তারির ক্ষেত্রেও কোনো বাধা নেই। রাত পোহালেই বিধানসভা ভোটের প্রথম দফা, তার আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের বেঞ্চে চলে এ নিয়ে দীর্ঘ সওয়াল জবাব। তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন, কেউ যদি আইন ভাঙেন তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নিন। কমিশন কাউকে গ্রেপ্তার করতে পারে না, সেই ক্ষমতা শুধু পুলিশের আছে, কিন্তু এরকম সার্বিকভাবে নির্দেশিকা জারি করা যায় না। এই বক্তব্যকে সমর্থন করে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, ট্রাবল মেকার বলে কোনো শব্দ আইনে নেই। কমিশন এভাবে কাউকে দাগিয়ে দিতে পারে না। জাতীয় নির্বাচন কমিশনকে ব্যাখ্যা করতে হবে কোন ক্ষমতার বলে এই নির্দেশিকা জারি হয়েছে। তৃণমূলের যে নেতাদের গ্রেপ্তারের আশঙ্কা করা হচ্ছে তার একটি তালিকা গত সোমবারই আদালতে জমা দেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যেখানে নাম ছিল তৃণমূলের বেশ কয়েকজন হেভিওয়েটের। 800 জন টিএমসি নেতৃত্ব যারা রয়েছে, ইলেকশন কমিশন বলেছিল এই 800 জনকে তুলে নিতে হবে। খুব লাপালাপি করছিল যে যাদের পার্টিতে সত্যিকারে ওয়ার্কার থাকে না সেইখানে তারা কিন্তু টার্গেট করেছিলেন টিএমসিদের ওয়ার্কারদের, আর সেইটা ডাউন দ্য লাইন এসে বলেছিল এদেরকে তুলে নিতে হবে। কলকাতা হাইকোর্ট বলেছে এই কেসটা এখন স্টে করে দিয়েছে জুন মাস অবধি। বুধবার তাঁর সওয়ালে আইনজীবী ও তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আমার দেওয়া তালিকায় যাদের নাম ছিল তাদের মধ্যে অনেকে বিজেপিতে যোগ দিয়েছেন। সেই তালিকা সামনে আসার পরেই কমিশন নিজেদের প্রকাশিত তালিকা থেকে বিজেপিতে যোগদানকারীদের নাম বাদ দিয়েছে বলেও চাঞ্চল্যকর অভিযোগ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষাপটে বিচারপতি পার্থসারথী সেন অ্যাডভোকেট জেনারেলের কাছে জানতে চান, রাজ্য সরকার বা পুলিশ কি স্বতঃপ্রণোদিতভাবে এই নির্দেশিকার প্রেক্ষিতে কোনো পদক্ষেপ করেছে? অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, এখনো কিছু করা হয়নি। রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশ কমিশনারের আইনজীবী জয়দীপ কর বলেন, আদালত গ্রাহ্য অপরাধ না হলে আমরা এফআইআর দায়ের করতে পারি না। পাল্টা সওয়ালে নির্বাচন কমিশনের আইনজীবী ডিএস নাইডুর মুখে উঠে আসে সাম্প্রতিক মোথাবাড়ি কাণ্ডের প্রসঙ্গ। কমিশনের আইনজীবী বলেন, আমাদের খুব খারাপ অভিজ্ঞতা আছে। জুডিশিয়াল অফিসারদের আক্রমণ করা হয়েছে, নিরাপত্তা বিঘ্নিত হওয়ার জন্য আমাদের সুপ্রিম কোর্টের রোষের মুখে পড়তে হয়েছে। সুপ্রিম কোর্টকে সংবিধানের 142 ধারা প্রয়োগ করতে হয়েছে। কমিশনের আইনজীবী ডিএস নাইডু সওয়ালে আরও বলেন, নির্বাচন কমিশন কখনোই বলেনি যাকে ইচ্ছা গ্রেপ্তার করে নিন। কমিশন বলেছে সুষ্ঠু নির্বাচন করতে আইন মেনে সব পদক্ষেপ করতে হবে। অপরাধমূলক কাজের জন্য গ্রেপ্তার করা হলে ধৃতের আইনি সংস্থান আছে, তিনি আদালতে জামিনের আবেদন করতেই পারেন। শওকত মোল্লার মতো লোকেরা বা এর আগে যারা তৃণমূল কংগ্রেসের ছিল, শেখ শাহজাহান থেকে শুরু করে, এরা কি তৃণমূল কংগ্রেসের নেতা নাকি বেসিক্যালি এদের পরিচয় হচ্ছে এরা তৃণমূলের গুন্ডা? তো যদি গুন্ডা নেতৃত্বে রূপান্তরিত হয় তার মানে এই নয় তো যে গুন্ডা সাধু হয়ে গেল। প্রতি বছরই কিন্তু নির্বাচন কমিশন এই ধরনের লিস্ট তৈরি করে যে কাদের বিরুদ্ধে এই ধরনের অপরাধিক মামলা আছে এবং সেই অপরাধিক মামলাগুলোকে যেন
তাদের সাথে যুক্ত নামগুলোকে যেন ভোটের দিন উন্মুক্ত অবস্থায় রাখা যেন না হয়। এদিকে ভোটে অশান্তি সৃষ্টি করতে পারে এমন সন্দেহভাজনদের বিরুদ্ধে পদক্ষেপের কথা বলে কমিশনের তরফে জারি করা হয়েছে কড়া নির্দেশ। কমিশন সূত্রে খবর, প্রথম দফার আগে এখনো অবধি 294 জন দাগী দুষ্কৃতী গ্রেপ্তার হয়নি। নির্বাচন কমিশনের সেই তালিকায় যেমন রয়েছেন মাথাভাঙার তৃণমূল প্রার্থী শাবলু বর্মন, তেমনি কমিশনের নজরে রয়েছেন মালদার মালতীপুরের বিদায়ী তৃণমূল বিধায়ক ও মালদার জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি। কমিশনের তালিকায় রয়েছে সিউড়ির তৃণমূল প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়ের নাম। ওরা যেসব জিনিস করছে নির্বাচন কমিশনার বা বিজেপি পার্টি মিলে, আমার এতে কিছু বলার নাই। যদি আমি প্রার্থী বা আমি এখানকার প্রার্থী আমাকে এই কথা বলে, তাহলে আর কি দুর্ভাগ্য, কিছুই ব্যাপার নাই। ওরা বুঝে গেছে যে আমরা হেরে গেছি। এখানকার যে প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়, ওনার কিছুদিন আগে থেকে ওনার মাথা খারাপ হয়ে গেছে। এখানে 4 তারিখ সময় অপেক্ষা। আমার তো নাম দূরের কথা, 2 দিন পর তো আমার ঘরের পরিবারের নাম দিয়ে দেবে আমার তো মনে হচ্ছে। দেখুন, ওদের শেষ পর্যায়ে চলে গেছে নির্বাচন কমিশনার বিজেপি পার্টি মিলে। ভোটের মুখে কেন এগুলো? ভোটের মুখে নির্বাচন কমিশন বা বিজেপিরা এগুলোকে উস্কে দিয়ে ভোটের মুখে কিছু নামকে কলুষিত করতে চাইছে। আইন আছে, আইনের পথে চলবে। মাথাভাঙার তৃণমূল প্রার্থী আবার বিজেপি ও কমিশনকে একযোগে আক্রমণ করেছেন। অত্যন্ত দুঃখজনক ঘটনা যে যারা, আমি একজন অধ্যাপককে দুষ্কৃতী বলছি। বুঝে গেছি আমরা, ভারতবর্ষের জনগণও বুঝে গেছে বিজেপির অঙ্গুলি হেলনে চলছে। বিজেপি যে কোনো একটা ছক করে বাংলা দখল করতে চাইছে, কিন্তু পাবে না। বাংলার মানুষ আমাদের পক্ষে আছে, মামাটি মানুষের পক্ষে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আছে। ভোটের ঠিক আগের মুহূর্তে শুধু কলকাতা হাইকোর্টে তৃণমূলের স্বস্তি নয়, আলিপুর আদালতেও সাময়িক স্বস্তি পেলেন 21 জন। আইনজীবী গোপাল হালদারের দাবি, সম্প্রতি ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস এর 126 ধারায় কলকাতা পুলিশের বিভিন্ন থানার মাধ্যমে 21 জনের কাছে নোটিশ যায়। তার দাবি, নোটিশে লেখা ছিল এলাকায় অশান্তি ছড়ানোর অভিযোগে তাদের স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে হাজির হতে বলা হচ্ছে। নোটিশে 1000 টাকার বন্ডের কথাও উল্লেখ করা হয়। আইনজীবী গোপাল হালদারের দাবি, সেই নোটিশে স্থগিতাদেশ দিয়েছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তৃণমূলের সমর্থক, তৃণমূলের কাউন্সিলর, তৃণমূলের মেম্বার যারা মিটিংয়ে হাঁটছেন, তাদের বেছে বেছে বেশ কিছু সমন ইস্যু করেছে আন্ডার সেকশন 126 বিএনএসএস, যেটাতে বলছে সিকিউরিটি ফর কিপিং পিস ইন আদার কেসেস। সেই ডকুমেন্টসগুলোকে স্কুটিনি করে দেখলাম, সেই ধরনের উইটনেস বা সেই ধরনের ইনসিডেন্টে এই লোকগুলো সেই প্লেস অফ অকারেন্সে ছিলই না, এবং দ্য প্রসিডিওর অ্যাডাপ্টেড বাই দ্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইট ইজ অ্যাবসলিউটলি ইলিগাল এবং বিয়ন্ড দ্য ল। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। দলীয় কার্যকর্তারা, ভারতীয় জনতা পার্টি, গুন্ডারা, তার কাছের মানুষ, মাসলম্যান, তাদের বিরুদ্ধে অনেক ওয়ারেন্ট আছে, অনেক অভিযোগ যেটা ওয়ারেন্ট, কিন্তু আইসি নন্দীগ্রাম তাদের কোনো অ্যারেস্ট করছেন না। উপরন্তু দেখা যাচ্ছে যে অনেক তৃণমূল কংগ্রেসের যারা কর্মী রয়েছেন সেই নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুরে, যাদের বিরুদ্ধে হয়তো অভিযোগ আছে কিংবা নেই, কিন্তু তাদের কিন্তু তৎক্ষণিক অ্যারেস্ট হচ্ছে। যাদের বিরুদ্ধে এই ধরনের মামলা থাকে, তৃণমূলের নেতারা তো সব এক একজন স্বনামধন্য। কারো বিরুদ্ধে রেপ, কারো বিরুদ্ধে রাহাজানি, চুরি, বিভিন্ন ধরনের মামলা থাকে তাদের বিরুদ্ধে, এবং সেই মামলাগুলো স্বাভাবিকভাবে যখন নির্বাচন কমিশনের কাছে পেন্ডিং যে লিস্ট আসে, যে কাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, কাদের বিরুদ্ধে জারি হয়নি, কাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে হয়নি, তো নির্বাচন কমিশন এই ধরনের নির্দেশিকা জারি করে। নির্বাচন কমিশনের নির্দেশে জেলা প্রশাসন, পুলিশ সেটা করে। একদিকে আলিপুর আদালতে এই ছবি, অন্যদিকে দক্ষিণ 24 পরগনায় আবার বিজেপি প্রার্থীর সঙ্গে পুলিশ পর্যবেক্ষকের বৈঠকের অভিযোগ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। সাংবাদিক বৈঠক করে ভিডিও দেখিয়ে এই অভিযোগে সরব হল তৃণমূল। তৃণমূলের দেখানো ভিডিওতে কি দেখা যাচ্ছে? হাতে ফাইল নিয়ে ঢুকছেন কয়েকজন, ভেতরে বসে 3 জন, 2 জন ঢুকতেই উঠে দাঁড়ালেন সেই 3 জন। 5 জনের মধ্যে 2 জনের পরনে পুলিশের পোশাক। প্রথম দফা ভোটের আগের দিন এই ভিডিও দেখিয়ে তৃণমূল অভিযোগ করল, ডায়মন্ড হারবারের পুলিশ পর্যবেক্ষক PS পুরুষোত্তম দাস নির্বাচনী বিধি ভেঙে মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী গৌর ঘোষ ও ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী দীপক হালদারের সঙ্গে গোপন বৈঠক করেছেন। পুলিশ অবজারভার, ডায়মন্ড হারবার, সাগরিকা হোটেল, 208 নম্বর ঘর। ওই হোটেলে থাকার সময় দেখা যাচ্ছে তিনি
142 মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌর ঘোষের সঙ্গে ব্যক্তিগত বৈঠক করছেন। এবার একই জিনিস উনি করেছেন 143 ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক কুমার হালদারের সঙ্গে মিটিং করলেন। পার্টিকুলার বিজেপি প্রার্থী এবং বিজেপির এজেন্টদের সঙ্গে তাদের এত কিসের বৈঠক? আমরা এই জন্য গেছিলাম যে দীর্ঘদিন ধরে আমরা কোনো কাজ করতে পারছি না, পুলিশ আমাদের কোনো সাহায্য সহযোগিতা করছে না, পুলিশ তার ইচ্ছে মতো কাজ করছে। তাই মাননীয় পুলিশ অবজারভারের কাছে আমরা আবেদন জানাতে গেছিলাম যে আমাদের যে ক্রিয়াকলাপ আমরা করতে পারবো কি না। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে অভিযোগ জানানো হয়েছে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন এ নিয়ে চিঠিও দিয়েছেন। চিঠিতে ডায়মন্ড হারবারের পুলিশ পর্যবেক্ষককে তার পদ থেকে সরানোর দাবিও জানানো হয়েছে। অবজারভার, আপনি ওয়ার্ডটা শুনবেন, অবজারভার ওয়ার্ড মিন্স হচ্ছে অবজার্ভ করে, দে হ্যাভ টু টেল টু আরও, they have to tell to DO, they have to tell to CO. CO was himself saying, they are not here for picnic. They are there, their role is observation and they have to give that observation to the authorities. They will act. You cannot just suddenly say, I get a list from somewhere. Why should they meet somebody in a hotel room privately with a political candidate? Can they do it? প্রথম কথা হচ্ছে যে কোনো অবজারভারের সাথে যে কোনো ক্যান্ডিডেট দেখা করতে পারে, এর মধ্যে কোনো লুকোনো ছুপোনোর বিষয় নেই। আমি বলবো তৃণমূল কংগ্রেসের যারা ক্যান্ডিডেট আছে তারাও দেখা করুক, দেখাটা হোটেলে করবে না কোথায় করবে সে তো তাদের ব্যাপার। আমি 2019 সালে বিশেষ করে যখন আমি প্রথমবার ক্যান্ডিডেট হই, আমি নিয়মিত গিয়ে সার্কিট হাউসে দেখা করেছি অবজারভারদের সাথে। আমার প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন ক্যান্ডিডেট তিনিও দেখা করেছিলেন। এই অভিযোগ প্রসঙ্গে নির্বাচন কমিশন জানিয়েছে, অবজারভাররা কোথায় থাকবেন তা নির্দিষ্ট করে দেওয়া হয়, অর্থাৎ ডেজিগনেটেড প্লেস। সেটা বিজ্ঞাপন দিয়ে জানিয়ে দেওয়া হয়। সেখানে তিনি যে কারোর সঙ্গে কথা বলতে পারেন। অবজারভার ঠিক করেছেন, কোনো বেআইনি কাজ করেননি। এই বৈঠক ঘিরে যখন বিতর্ক তুঙ্গে, তখন ভোটের আগে আরেক বৈঠকের দিকেও সবার নজর। তা হলো বিজেপি নেতৃত্বের সঙ্গে অমিত শাহর বৈঠক। মঙ্গলবার রাতে নিউ টাউনের একটি হোটেলে কলকাতা ও শহরতলির 5টি সাংগঠনিক জেলার পদাধিকারীদের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। রাত পোহালেই প্রথম দফার নির্বাচন। এই অবস্থায় অমিত শাহ টার্গেটে দ্বিতীয় দফা। বিজেপি সূত্রে খবর, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, কলকাতা উত্তর শহরতলি, যাদবপুর সহ 5টি সাংগঠনিক জেলার পদাধিকারীদের সঙ্গে বৈঠক করেন শাহ। মঙ্গলবার রাত 8টা নাগাদ বৈঠক শুরু হয়, চলে মধ্যরাত পর্যন্ত। বিজেপি সূত্রে খবর, দ্বিতীয় দফার কেন্দ্রগুলির বর্তমান সাংগঠনিক পরিস্থিতি, কি প্রতিকূলতা রয়েছে, স্থানীয় স্তরে প্রধান ইস্যুগুলি সম্পর্কে জানতে চান অমিত শাহ। সূত্রের খবর, প্রায় 4 ঘন্টার বৈঠকে আসন ভিত্তিক রুট ম্যাপ তৈরি করা হয়। করেছেন, হারার পর উনিই মনে করবেন কেন এত সময় নষ্ট করলাম, ফালতু সময় নষ্ট হলো। ওনার অন্য জায়গায় কাজ নেই, নিজে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন না। দেশের সীমান্তে কখনো পহেলগাঁও দিয়ে জঙ্গি ঢোকে, কখনো পুলওয়ামা হয়, কখনো উরি হয়, মণিপুর জ্বলছে। আর উনি এখানে বাংলায় গণতান্ত্রিক পরিবেশ যেখানে, সেখানে উনি সেনা, আধা সেনা, সাজোয়া গাড়ি এনে উনি এখানে বসে তিনি তারপর তো চক্রান্তগুলো করে যাচ্ছেন। হারলে পরে অনেক অজুহাত দিতে হয়। আমরা হারলে পরে যেমন আমরা সরাসরি স্বীকার করি জনতা আমাদেরকে ভোট কম দিয়েছে তাই আমরা হেরেছি, কাউকে বেশি দিয়েছে সেই তারা জিতেছে। তৃণমূল এখন অজুহাত তৈরি করছে, নাচতে না জানলে উঠোন বাঁকাই লাগে। 27 এপ্রিল শেষ হচ্ছে দ্বিতীয় দফার ভোটের প্রচার। সূত্রের খবর, ততদিন পর্যন্ত রাজ্যেই থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপির সূত্রে যা খবর, শুধু জনসভা বা রোড শো নয়, প্রচারমূলক কর্মসূচির পাশাপাশি প্রায় প্রতিদিনই সাংগঠনিক বৈঠকে অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রচারের পাশাপাশি দলের সংগঠনকে ভোট উপলক্ষে নিজের হাতেই রাখতে চাইছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবারের বৈঠকে পশ্চিমবঙ্গে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসাল এবং কেন্দ্রীয় নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবও উপস্থিত ছিলেন। भाइयों बहनों, 4 मई को सुबह काउंटिंग चालू होगी। 8 बजे बैलेट बॉक्स खुलना शुरू होगा। 9 बजे पहला राउंड, 10 बजे दूसरा राउंड, 1 बजे काउंटिंग समाप्त और बीबी दीदी टाटा गुड बाय। 11 সালে বদলা নয় বদল চাই, এবার বলছি বদল নয় বদলা চাই, গণতন্ত্রের বদলা।
समय आ गया है। मां, माटी और मानुष का नारा लेकर संतरास की राजनीति करने वाली ममता बनर्जी को हटाने का। খেলা তো হবে, খেলাটার নাম দুরন্ত খেলা। এসো খেলবে, এসো, সাহস থাকলে খেলো, আর না থাকলে লেজ গুটিয়ে পালাও। ममता दीदी कहती है आज के दिन पे, कहती है खेला होबे, लेकिन मैं कहने के लिए आया हूं, ममता दीदी, এবার খেলা শেষ, এবার উন্নয়ন শুরু। যত চোর, ছ্যাঁচোর, চিটিংবাজ, 2 নম্বরী, মাতাল, মদ্য, পাতাখোর, বেঈমান, ঘুষখোর, গাঁজাখোর, 2 নম্বরী, ধর্ষক, খুনি সব বিজেপিতে। প্রথম দফার ভোটের আগের দিনও শেয়ানে শেয়ানে একে অপরকে আক্রমণ। কেউ পাল্টানোর কথা বলছেন, কেউ বলছেন গণতান্ত্রিকভাবে বদলার কথা। तृणमूल के गुंडे कॉलोनी कॉलोनी जाकर, बड़े बड़े फ्लैट्स में जाकर कहते हैं निकलना मत, 29 तारीख को तकलीफ होगी। मैं आज टीएमसी के गुंडों को कहकर जाता हूं, 29 तारीख को निकलना मत, वरना गुंडों को तकलीफ है। 4 तारीख के बाद गुंडों को उल्टा लटका कर सीधा करने का काम भारतीय जनता पार्टी। যারা আমাদেরকে এসে ধমকাচ্ছে, বাংলার মাটিতে এসে বাঙালিকে চমকাচ্ছে, উল্টা করকে লটকা দেগা, আমি বলবো যে সৎ সাহস থাকলে 4 তারিখ বাংলায় থাকবেন, বেলা 12টার পর কথা হবে, দেখা হবে। কে কাকে উল্টো করে টাঙায় বাংলার মানুষ দেখিয়ে দেবে 4 তারিখ। একজন হুঁশিয়ারি দিচ্ছেন তো অপরজন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। अरे दीदी को हटाना है या नहीं हटाना है? बंगाल को सोनार बांग्ला बनाना है या नहीं बनाना है? घुसपैठियों को निकालना है या नहीं निकालना है? अरे सिंडिकेट को समाप्त करना है या नहीं करना है? কালকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, একজন মহিলা তাকে বলছে, এ দিদি, শুনেছেন? নারীদের প্রতি সম্মান। রাজ্যের একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী, বয়সে তার থেকে কম করে 10 বছরের বড়, তাকে বলছে, এ দিদি। প্রধানমন্ত্রী আগেরবার বলেছিল না, দিদি, ও দিদি, কি হয়েছিল? 77-এ গাড়ি আটকে গেছিল, এবার 50ও পার হবে না অমিত শাহ। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে অমিত শাহ। প্রথম দফার ভোটের আগের দিন যখন দুজনের সভা ঘিরে রাজনীতির পারদ ক্রমশ চড়ছে, তখন বুধবার সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলাতেও একাধিক কড়া পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট। ধাক্কা খেল সরকার, অস্বস্তিতে পড়লেন মুখ্যমন্ত্রী। এটা একটা অভূতপূর্ব পরিস্থিতি। আমরা বাস্তব পরিস্থিতি থেকে চোখ ঘুরিয়ে রাখতে পারি না। কোনো রাজ্যের একজন মুখ্যমন্ত্রী চলমান তদন্তের মাঝপথে হুট করে হস্তক্ষেপ করতে পারেন না। এই মামলায় এভাবেই ফের একবার মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র। এমনকি আইপ্যাক মামলার শুনানিতে উঠে এলো মোথাবাড়িতে বিচারকদের ওপরে আক্রমণের প্রসঙ্গ। এদিন শুরু থেকেই সুপ্রিম কোর্টে ইডির করা মামলা আদৌ গ্রহণযোগ্য কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন আইনজীবীরা। রাজ্যের তৎকালীন ডিজিপি রাজীব কুমারের আইনজীবী অভিষেক মনু সিংভি দাবি করেন, একজন মানুষ হিসেবে ইডির আধিকারিকদের সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী অধিকার থাকতে পারে, কিন্তু একজন আধিকারিক হিসেবে কর্মরত অবস্থায় তিনি কোনো পৃথক দাবি করতে পারেন না। এই মামলায় সিবিআই তদন্ত দাবি করা অযৌক্তিক। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র বলেন, এটা কোনো রাজ্য ও কেন্দ্রের মধ্যের বিরোধ নয়। এরপরই মুখ্যমন্ত্রীর ভূমিকার প্রসঙ্গ তোলে সর্বোচ্চ আদালত। গত 8ই জানুয়ারি কয়লা পাচার মামলার তদন্তে আইপ্যাকের অন্যতম কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে অভিযানে যায় ইডি। তদন্ত চলাকালীন 2টি জায়গাতেই পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ল্যাপটপ, ফোন ও একটি সবুজ ফাইল হাতে বেরিয়ে আসেন তিনি। So my hard disk, phone, hard disk,
All they are collecting, and they have already attacked my IT office also. In fact, Sector 5, I am going there also. এদিনের শুনানিতে সেই প্রসঙ্গে বিচারপতি মিশ্র বলেন, রাজ্যের একজন মুখ্যমন্ত্রী তদন্তের মাঝে হুট করে হস্তক্ষেপ করতে পারেন না, গণতন্ত্রকে বিপন্ন করতে পারেন না। এটি এমন একজন ব্যক্তির কৃতকর্ম যিনি বর্তমানে মুখ্যমন্ত্রীর পদে রয়েছেন এবং যার এই কার্যকলাপ সমগ্র গণতান্ত্রিক ব্যবস্থাকেই ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। এই অবজারভেশন কিন্তু পক্ষান্তরে মোটামুটি ক্লিয়ার করে দিল, বা এই দাবি, যে দাবিকে ইনভেস্টিগেটিং এজেন্সি করেছে এবং আমরাও করেছি রাজনৈতিক দল হিসেবে, যে মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাজ কমিটেড এ ক্রাইম অন দ্যাট ডে, এবং এটা কিন্তু এস্টাবলিশ হয়ে গেল। মুখ্যমন্ত্রী গেছিলেন কোনো তদন্ত গতিপথ ব্যাহত করতে যাননি। মুখ্যমন্ত্রী আশঙ্কা করেছিলেন যে তাদের দলীয় যে স্ট্র্যাটেজি, তার কোনো নথি বা তার কোনো কিছু যদি বিপক্ষ দলের হাতে চলে যায়, সেই আশঙ্কা করে তিনি গেছেন। ইডির করা এই মামলা সুপ্রিম কোর্টে গ্রহণযোগ্য নয়। নিজের এই দাবির পক্ষে একাধিক পুরনো মামলার প্রসঙ্গ উল্লেখ করেন কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার মনোজ ভার্মার আইনজীবী মেনকা গুরুস্বামী। তার মুখে উঠে আসে B.R. আম্বেদকর, প্রখ্যাত আইনজ্ঞ H.M. সিরভাইয়ের কথা। তা শুনে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র বলেন, আপনি আম্বেদকর, সিরভাইয়ের চিন্তাধারার কথা বলছেন, কিন্তু তাদের কেউই কখনো এমন পরিস্থিতির কথা কল্পনাও করতে পারেননি যে এই দেশে এমন একটা দিনও আসবে যখন পদে থাকা একজন মুখ্যমন্ত্রী অন্য কোনো তদন্তকারী সংস্থার অফিসে ঢুকে পড়বেন। মেনকা গুরুস্বামী দাবি করেন, সেদিন কোনো অপরাধমূলক আচরণ করা হয়নি, কোনো ভীতি প্রদর্শন করা হয়নি, কোনো নিয়ম লঙ্ঘন করা হয়নি। এদিন সুপ্রিম কোর্টে IPS অফিসার প্রিয়ব্রত রায়ের তরফে সওয়াল করেন আইনজীবী সিদ্ধার্থ লুথরা। তিনি বলেন, অভিযানের সময় ইডি যখন ওই পরিস্থিতির মুখে পড়ে তখন তাদের উচিত ছিল ম্যাজিস্ট্রেটের দ্বারস্থ হওয়া। এরপরই উঠে আসে মোথাবাড়ি কাণ্ডের প্রসঙ্গ। বিচারপতি মিশ্র বলেন, এটা একটা অভূতপূর্ব পরিস্থিতি। অন্য বেঞ্চে SIR মামলা চলছে, সেখানে আমরা এমন পরিস্থিতি দেখেছি যেখানে একাধিক জুডিশিয়াল অফিসারদের বন্দি করে রাখা হয়েছিল, আর এখানে আপনি মামলাকারীদের ম্যাজিস্ট্রেটের কাছে যেতে বলছেন। তারপরই বিচারপতি বলেন, বাস্তব পরিস্থিতি দেখে আমরা চোখ বন্ধ করে রাখতে পারি না, সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির ওপর নজর রেখেই সিদ্ধান্ত নিতে হয়। বিচারপতি জানিয়ে দেন, 23 এপ্রিল ফের এই মামলার শুনানি হবে। বৃহস্পতিবার বক্তব্য রাখবেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। একদিকে সুপ্রিম কোর্টে, হাইকোর্টে একের পর এক হাই প্রোফাইল মামলা, অন্যদিকে ভোটের মধ্যে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা, তৃণমূলের হাই প্রোফাইল নেতাদের পরপর তলব। দুজনেই এবারের ভোটে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী, বিদায়ী মন্ত্রীও সুজিত বসু ও রথীন ঘোষ। দুজনকেই ভোটের মুখে ফের তলব করল ইডি। দ্বিতীয় দফা ভোটের 5 দিন আগে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হলো বিধাননগর ও মধ্যমগ্রামের 2 তৃণমূল প্রার্থীকে। 2023-এর ঠিক দুর্গাপুজোর মুখে পুরো দুর্নীতি মামলায় খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে তল্লাশি করে ইডি। চলে ম্যারাথন জিজ্ঞাসাবাদও। সেই মামলারই তদন্তে চলতি এপ্রিলে এর আগে 2 বার তলব করা হলেও একবারও হাজিরা দেননি মধ্যমগ্রাম বিধানসভার তৃণমূল প্রার্থী রথীন ঘোষ। 2009 থেকে 2020 সাল পর্যন্ত তৃণমূল পরিচালিত মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান ছিলেন রথীন ঘোষ। ইডি সূত্রে দাবি, 2014 থেকে 2018-র মধ্যে ওই পুরসভাতেও নিয়োগে বড় রকমের দুর্নীতি হয়েছে। ইডির তলব নিয়ে তৃণমূল প্রার্থী রথীন ঘোষের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। অন্যদিকে এই পুরো দুর্নীতি মামলাতেই সুজিত বসুকে 3 বার ইডি নোটিশ পাঠালেও প্রতিবারই গড়হাজির ছিলেন দমকল মন্ত্রী ও বিধাননগরের তৃণমূল প্রার্থী। এবার চতুর্থবার তাকে তলব করল ইডি। জোর করে ঘাড় ধরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। এবার ইডি ঠিক করবে যে ঘাড় ধরবে না কান ধরবে, যেভাবে হোক ধরে তো নিয়ে যেতে হবে। জনগণের টাকা লুট করে খাবে আর এরা চুপচাপ বসে থাকবে এসি ঘরে আরাম করে নিজের পরিবার নিয়ে, এটা চলতে পারে না। ভোটের মুখে তেড়ে ফুঁড়ে নেমেছে কেন্দ্রীয় এজেন্সি। একদিকে যেমন পুরনিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসু ও রথীন ঘোষকে তলব করা হয়েছে, রাসবিহারের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে হানা দিয়েছে ইনকাম ট্যাক্স। তেমনি প্রথম দফা ভোটের আগের দিন বুধবার ফ্ল্যাট প্রতারণা মামলায় ইডি দপ্তরে হাজিরা দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ নুসরাত জাহান। তিনি কিন্তু ইডি দপ্তরে এসে পৌঁছেছেন। সকাল 11টার পর তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করবেন ইডির গোয়েন্দারা। 2023 সালের একটি মামলায় নুসরাত জাহানকে ডেকেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিন সকাল 6:30 নাগাদ সিজিও কমপ্লেক্সে যান নুসরাত জাহান। প্রায় 8.5 ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। 2019 সালে বসিরহাট থেকে তৃণমূলের টিকিটে জিতে সংসদে পা রাখেন নুসরাত জাহান। 4 বছরের মাথায় তাঁর বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে। অভিযোগকারীদের দাবি,
2013-14 সালে রাজারহাটে ফ্ল্যাট তৈরির জন্য 429 জনের কাছ থেকে 5,55,000 টাকা নেয় 7 সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা। ফ্ল্যাট তৈরির জন্য ওই সংস্থা মোট 23,95,95,000 টাকা তোলে, কিন্তু 9 বছরেও তারা কেউ ফ্ল্যাট পাননি বলে অভিযোগ। উল্টে তাদের টাকা দিয়ে ওই সংস্থার অন্যতম ডিরেক্টর নুসরাত জাহান ফ্ল্যাট কিনেছেন বলে চাঞ্চল্যকর অভিযোগ ওঠে। প্রতারণার অভিযোগে নুসরাতের বিরুদ্ধে ইডির কাছে অভিযোগ জানান বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। এত মানি সাইফনিং হয়েছে, অবিলম্বে এটাতে হচ্ছে ইডির এনকোয়ারি প্রয়োজন। আমরা কমপ্লেন করেছি ইডিতে, আমরা ওয়েট করছি। যদি আগামী 2-3 দিনের মধ্যে অ্যাকশন না হয়, দেন উইল মুভ টু দ্য কোর্ট। দুর্নীতির সাথে আমি 300% বলতে পারি এবং চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি আমার কোনো ত্রুটি ভুল আপনারা দেখাতে পারেন, আপনারা যা বলবেন তাই, বিকজ দিস ম্যাটার ইজ পেন্ডিং ইন কোর্ট এবং আমি এটার সাথে কোনোভাবেই জড়িত নই। 2023-এর 12 সেপ্টেম্বর সিজিও কমপ্লেক্সে নুসরাতকে প্রায় 6.5 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করে ইডি। 2024-এর জানুয়ারিতে আলিপুর আদালতেও হাজিরা দেন প্রাক্তন তৃণমূল সাংসদ। এবার প্রথম দফার বিধানসভা ভোটের আগের দিন ইডি দপ্তরে হাজিরা দিলেন নুসরাত জাহান। এটা তো বহু পুরনো মামলা এবং নুসরতের সাথে এই মুহূর্তে রাজনীতির কোনো যোগাযোগই নেই। যতদূর আমি জানি নুসরত রাজনীতি থেকে অনেকটা দূরে থাকে, অতএব এর সাথে কোনো রাজনৈতিক অ্যাঙ্গেল বা দৃষ্টিকোণ আমার মনে হয় আনা উচিত নয়। নুসরাত জাহানকে কোন কেসে ডেকেছে কিংবা তার আইনজীবী, এর সঙ্গে কোনো পলিটিক্সে কোনো কানেকশন নেই। প্রাক্তন সাংসদের কোনো পলিটিক্যাল কেস যতদূর আমরা জানি সেটা ছিল না, বাকিটা তার আইনজীবী দেখেন। সব মিলিয়ে ভোটের মধ্যেই সক্রিয় কেন্দ্রীয় এজেন্সিগুলিও। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।